আগেও আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। 1996-এ যুব কংগ্রেস কর্মীদের ভুয়ো মামলায় গ্রেফতার, ব্যাংশাল কোর্টে সওয়াল। 1994-এ মাস্টার মশাই খুনের মামলা, বালুরঘাট আদালতে লড়াই। মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট চান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈঠকে অপমান, হুমকি, অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। চলতি অধিবেশনে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সম্ভাবনা। अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। এনআরসের থেকেও ভয়ঙ্কর এসআইআর, 150-র বেশি মৃত্যু, চরম হয়রানি। কমিশন বিজেপির ক্যাডার, দিল্লিতে স্বজনহারাদের পাশে বসে চড়া সুর মমতার। ভোটে লড়তে না পেরে টার্গেট, বাংলা দখলে এজেন্সি কমিশনের অপব্যবহার বিজেপি। সুপার এমার্জেন্সির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। बीजेपी नहीं आएंगे बंगाल में, पीपुल्स हेट बीजेपी, दिस टाइम विल गेट मोर एंड मोर। 26-এ বাংলায় জিততে মরিয়া বিজেপি। এবার প্রতি বুথে 30টি করে বাড়তি ভোট পেলেই টার্গেট পূরণ, দাবি সুকান্ত। সমুদ্রের ধারে বালির ঘর, ভোটের ঢেউয়ে উড়ে যাবে, পাল্টা কটাক্ষ কুণালের। টপ হেডলাইন্স নিবেদন করলো এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। সহ নিবেদন করলো কলকাতায় আর জেলায় জেলায়। দাগমুক্ত উজ্জ্বলতা চাই? ব্যবহার করুন সোমে স্ক্যানের ভিটামিন সি সিরাম। তালমিছরি মানেই দুলালের তালমিছরি, লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন। নমস্কার। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেই দেশে আজ এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। দুপুর 12টার খবর দিনভরে আমি অতনু, দিনভর এই খবরেই থাকবো। 12টা থেকে আগামী 1 ঘন্টা এই খবরেই থাকবো। কি সেই ঐতিহাসিক ঘটনা? দেশের সর্বোচ্চ আদালতে কোনো মুখ্যমন্ত্রী এই প্রথম আইনজীবী হিসেবে নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন। নিঃসন্দেহে ভারতের সাংবিধানিক দিক থেকে, আইনের দিক থেকে এক ঐতিহাসিক দিন, এক নজিরবিহীন দিন। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো, কিন্তু ভিতরে এখন কি হচ্ছে বোঝার চেষ্টা করবো। সুপ্রিম কোর্টের সামনে থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছে সরাসরি। মৈত্রী, আমরা বারবার বলছি এদিন নজিরবিহীন দিন, একটা ঐতিহাসিক দিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে ঐতিহাসিক দিন, সেই দিনে ঠিক কি হবে, কি হতে পারে, সওয়াল জবাব, এই সব নিয়ে চতুর্দিকে প্রচুর চর্চা চলছে। নিঃসন্দেহে কোর্ট চত্বরেও চর্চা চলছে, এজলাসেও চলছে। তুমি কি শুনতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে অতনু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একেবারে সুপ্রিম কোর্টের চত্বর, এবং আমার পেছনে যদি আমি দেখাই যে একেবারে সরাসরি যে গেট রয়েছে সেই গেটটাই কিন্তু ঢুকে গেলে হচ্ছে প্রধান বিচারপতির এজলাস, এবং সেই এজলাসেই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10টার কিছু পরে তিনি আসেন, এসে সরাসরি তিনি সর্বোচ্চ আদালতে এজলাস 1, যেখানে প্রধান বিচারপতির যে এজলাস, সেই এজলাসে ঢুকে এই মুহূর্তে তিনি তার আইনজীবীদের সঙ্গে পাবলিক গ্যালারিতে তিনি বসে রয়েছেন। গতকাল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবেদন জানানো হয়েছে ইন পার্সন হিয়ারিং এর জন্য, অর্থাৎ তিনি নিজের পিটিশনার্স হিয়ারিং এর জন্য আবেদন করা হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিজে সওয়াল করতে চান তার মামলার, সেই আবেদন জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যদি সেই আবেদন গ্রহণ করা হয় এবং যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করতে শুরু করেন, তাহলে সেটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা ঘটবে। তার কারণ এই প্রথম মুখ্যমন্ত্রী তার যে মামলা, এই মামলার সারবস্তু একটু জানতে চাইবো তার করা মামলার সারবস্তু কি এবং কখন শুনানি হতে পারে বলে মনে হচ্ছে।
দেখো, শুনানি হতে আরও কিছুটা সময় লাগতে পারে। এই মুহূর্তে 7 নম্বর মামলা চলছে এবং যে সিকোয়েন্স রয়েছে সেই মেনে আরও কিছুটা সময় লাগতে পারে, আধ ঘন্টা 40 মিনিট মতো। আশা করা যাচ্ছে যে লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে, অর্থাৎ একটায় লাঞ্চ বিরতিতে উঠবে কোর্ট, তার আগে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক যে সেই অন্যান্য মামলাগুলি কত দ্রুত এগোয়, তার উপরেই সবটা নির্ভর করবে। নচেত ঠিক 2টোর পরে এই মামলার শুনানি হবে, তেমনটাই কিন্তু আমরা আদালতের সূত্রে জানতে পারছি। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে মামলায় কি কি আবেদন করা হয়েছে। যদি একেবারে খুব সহজ ভাষায় বলতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন যেখানে প্রাথমিকভাবে করা হয়েছে যে 2026 সালে নতুন যে ভোটার তালিকার বদলে, অর্থাৎ এসআইআর এর পরে যে ভোটার তালিকা তার বদলে পুরনো ভোটার তালিকাতেই তার এবারে 2026-এর নির্বাচন করা হোক, সেই আবেদন তিনি জানিয়েছেন। এর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত যে অনৈতিক বলে যে নির্দেশিকাগুলিকে অনৈতিক বলে তিনি চিহ্নিত করছেন সেই এবং যেগুলো আইন বিরুদ্ধ যে নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশ জারি করা হয়েছে সেই নির্দেশ খারিজ করা হোক। এর পাশাপাশি যে সমস্ত মানুষরা হয়রান হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, মূলত তাদের পদবিগত সমস্যার জন্য যাদের নাম চলে এসেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায়, সেই সমস্ত মানুষদেরকে ক্ষেত্রে তাদেরকে যেন সুমোটো কেস করে তাদেরকে যেন রেহাই দেওয়া হয় শুনানি থেকে। তার কারণ প্রচুর মানুষের হয়রানি হচ্ছে। এর পাশাপাশি সমস্ত রকমের নথি যেগুলো অন্য রাজ্যের ক্ষেত্রেও গ্রহণ করা হচ্ছে, সেই সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট থেকে জমির দলিল বা আধার কার্ড, এই ধরনের যে নথি রয়েছে যেগুলো অন্য রাজ্যের ক্ষেত্রেও গ্রহণ করা হচ্ছে, সেই নথিও যেন রাজ্যের মানুষদের ক্ষেত্রে শুনানির জন্য গ্রহণ করা হয়, এই আবেদন কিন্তু জানানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে। তার যে পিটিশন অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো হয়তো শুনানিতে সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সেক্ষেত্রে তা হবে এক ঐতিহাসিক ঘটনা, নজিরবিহীন তো বটেই। তার কারণ সর্বোচ্চ আদালতে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী নিজেরই করা মামলায় সওয়াল করবেন। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করা আইনজীবী হিসেবে এই প্রথম নয়। আইনজীবীর ভূমিকা এর আগেও দেখা গিয়েছে, তাকে 1996-এ দেখা গিয়েছে, 1994 সালে দেখা গিয়েছে। 1994 সাল মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে মাস্টার মশাই খুনে আদালতে সওয়াল করেন। 1996 সাল 9 জুলাই যুব কংগ্রেস কর্মীদের ভুয়ো মামলায় গ্রেপ্তার, ব্যাংকশাল কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দিল্লিতে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ প্রতিবাদ, নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আমরা দেখেছি যে গণতান্ত্রিক পথ, অর্থাৎ যারা এই এসআইআর হয়রানির শিকার হয়েছেন তাদের নিয়ে পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি সাংবিধানিক পথ, অর্থাৎ সাংবিধানিক পদে থেকে বা সাংবিধানিকভাবে যে জায়গায় যেভাবে প্রতিবাদ করা যায়, আমরা দেখেছি গণেশ কুমারের সঙ্গে গিয়ে কথা বলেছেন তিনি, সেখানে গিয়েও তিনি তার সঙ্গে যারা রয়েছেন তাদের নিয়ে গিয়েছেন, তাদের কি হয়েছে সেই সব তুলে ধরেছেন। বাকি ছিল আইনি পথ। আইনি পথ দেখতে গেলে সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ প্রতিবাদে এবার মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিমুখী লড়াই বলা যেতে পারে, রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অতনু, তুমি যে দুটো ঘটনার রেফারেন্স টানলে সেই দুটো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী হিসাবে আদালতের মধ্যে সওয়াল করতে দেখতে পাওয়া গিয়েছিল, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই সাধারণ মানুষ হিসাবে তিনি আদালতের মধ্যে সওয়াল করতে চান এবং সেই সংক্রান্ত আবেদনই জমা দেওয়া হয়েছে। তা আমরা সকাল থেকে আলোচনাতে বারবার ধরে বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চেয়ারপারসন হিসাবে আজকের এই পদক্ষেপ কার্যত একটা স্নায়ুযুদ্ধের লড়াই, এবং তিনি যেভাবে বিরোধী পক্ষকে কার্যতই স্নায়ুযুদ্ধের লড়াইয়ের চাপে ফেলে দিয়েছেন সেটা বলাই বাহুল্য। এবং সে কারণেই তিনি যে এসআইআর কেন্দ্রিক যে আন্দোলনকে, সেই আন্দোলনকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যে তুলে ধরেছেন সেটা গত 2.5 দিন ধরে আমরা লক্ষ্য করতে পেরেছি, অন্তত দিল্লির রাজপথে। পাশাপাশি তিনি এই আন্দোলনের পথকে
সর্বোচ্চ প্রতিবাদকে সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে গেলেন এবং এর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের রাজনীতিতে একটা বৃহত্তর বার্তা দিয়ে দেওয়ার চেষ্টা করলো যে এসআইআর কাণ্ড নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার তৃণমূল কংগ্রেস অপরিকল্পিতভাবে চলার যে অভিযোগ করছিল, যার জেরে মানুষজনকে বারবার ধরে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তারা রাখছিল, সেই হেনস্থা সংক্রান্ত বিষয়ে আদালত কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু সেই আদালতে কানে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তিনি নিজে মামলা করে তিনি নিজে সাধারণ মানুষ হিসেবে তাদের বক্তব্য তার মধ্যে তুলে ধরতে চান, সেই বার্তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। সাম্প্রতিক সময় আমরা কি দেখেছি, বিভিন্ন সভা সমিতি মিছিল বিভিন্ন জায়গায় যখনই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতা নেত্রী বিভিন্ন রকমের বক্তব্য রেখেছেন, এই প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কি তুলে ধরা হয়েছে যে মানুষের সমস্যা তৈরি হচ্ছে, মানুষজনকে চাপ দেওয়া হচ্ছে, বহু মানুষকে যেভাবে লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে সেটা তাদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ছে, যে অল্প সময়সীমা বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই মুহূর্তের মধ্যে তাদের পক্ষে নথি জমা দেওয়াটা সম্ভব নয়। এত কিছু জানার পরেও তারা যখন বারবার ধরে নির্বাচন কমিশনের কাছে তাদের প্রতিনিধি দল পাঠিয়েছেন, দিল্লিতে 31শে ডিসেম্বর অভিষেক সহ সাংসদরা গেছেন, আমরা দুদিন আগেই কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যারা আক্রান্ত যারা ভুক্তভোগী তাদেরকে সঙ্গে নিয়ে গেলেন। তারপরেও তৃণমূলের বক্তব্য যে নির্বাচন কমিশনের তরফ থেকে তারা যে ধরনের প্রতিক্রিয়া আশা করেছিলেন, যে ধরনের বক্তব্য আশা করেছিলেন সেই বক্তব্য তারা শুনতে পাননি এবং এর পিছনে রাজনৈতিক অঙ্ক রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে অভিযোগ তোলা হচ্ছে। সেই অভিযোগের মাত্রাকে তৃণমূল কংগ্রেস বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে হাজির হওয়া, সর্বোচ্চ প্রতিবাদকে সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে যাওয়াতে আরো অনেকটা বেশি কৌশলগতভাবে তৃণমূল ব্যবহার করার কাজ শুরু করবে, যে কারণে এর বিরোধিতা করতে গেলে তিনি জানেন যে তার প্রধান বিরোধী দল হিসাবে কারা রয়েছে এবং তারা যে ধরনের মন্তব্য সেখানে করবেন সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে অসুবিধা বা সমস্যার বিষয়কে তাকে কার্যত লঘু করে দেখানোর চেষ্টা করবে বিরোধীরা, এমনটাই মনে করছে তৃণমূল। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় একটু সঙ্গে থাকো। আমি যদি রাজ্য রাজনীতি থেকে বেরিয়ে একটু জাতীয় রাজনীতিতে কতটা নড়াচড়া হচ্ছে সেই দিকটা দেখতে যাই, তাহলে দেখবো নবান্নে কিছুদিন আগে অখিলেশ যাদব এসেছিলেন, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এসে বলেছেন এসআইআর নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন তা সর্বোচ্চ লড়াই, এই লড়াইয়ে সবাই পাশে আছেন তারা। ওমর আব্দুল্লাহ একই কথা বলেছেন। আবার আজ দেখা যাচ্ছে অখিলেশ যাদব বলছেন যে এই যে কালো গাউন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই কালো গাউন বিজেপির কালো কারবার বন্ধ করে দেবে। শুনুন একবার কি বলছেন। जो ममता बनर्जी जी उन्होंने जो काला कोट पहना है भारतीय जनता पार्टी की काली करतूत के खिलाफ, और जनता को इसी तरह सामने आना पड़ेगा। ये व्यक्तिगत अधिकार की बात है। हम आदरणीय ममता बनर्जी के पक्ष में हैं, उनके साथ हैं। আবির, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার এ নিয়ে বিজেপি বিরোধী সব দলগুলোকেই কখনো না কখনো কথা বলতে শোনা গেছে, কখনো নরমে কখনো গরমে। সবার প্রথম কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে প্রতিবাদ সেই প্রতিবাদ তিনি রাজপথে নিয়ে গেছেন, সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী যে দলগুলো সেই দলগুলোর অন্যতম মুখ হিসেবে অন্তত এসআইআর এর প্রতিবাদের ক্ষেত্রে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? অতনু, বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে লোকসভা নির্বাচনের আগে তাদের যে জোট তৈরি হয়েছিল আইএনডিআই, অনেকেই বলেন রাজনৈতিক মহলে সেই জোটের মধ্যে একটা আলাদা জোট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। এবং তৃণমূলেরও তুমি যদি বক্তব্য দেখো বা তুমি অখিলেশের প্রসঙ্গের কথা টানলে, বিভিন্ন সময় তারাও যেটা কথাটা উল্লেখ করেছেন যে ধরনের প্রতিবাদ অন্তত মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারের মতো জায়গাতে করার দরকার ছিল, এই জোটের মধ্যে থাকা অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসাবে সেই ধরনের প্রতিবাদের সুর কোথাও গিয়ে কংগ্রেসের তরফ থেকে তুলতে পারা যায়নি। ফলে গতকালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আমরা খেয়াল করি বা গত আড়াই দিন ধরে দিল্লিতে তার বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বা পদক্ষেপকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে জাতীয় রাজনীতির মাঝে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার যারা ওই বিরোধী জোটের মধ্যে থাকা বন্ধুপূর্ণ বা যাদের মধ্যে সহাবস্থান বজায় রয়েছে, একই সম মনোভাব সম্পন্ন দলগুলো রয়েছে, তাদের সঙ্গে নিয়েও আলাদা করে রাজনৈতিক লড়াই করার জায়গা তৈরি করছে। তুমি অখিলেশের কথা বললে, আমরা বলছি জেএমএম এর কথা, আমরা বলছি আরজেডির কথা, আমরা বলছি আপের কথা, একই সঙ্গে হচ্ছে শিবসেনার উদ্ধব শিবিরের কথা, আবার একই সঙ্গে হচ্ছে এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর কথা। এই সমস্ত রাজনৈতিক দলেরও যে সংখ্যক সদস্য সংখ্যা লোকসভার মধ্যে রয়েছেন তাদেরকেও একত্রিত করে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে বৃহত্তর প্রেক্ষাপটে তুলে নিয়ে যেতেই পারে এবং সেটাও জাতীয় রাজনীতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
দ্বিতীয় এই জায়গাটাতে কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথমত কোনো একজন ব্যক্তিকে দরকার যাকে সরাসরি বৃহত্তর ক্ষেত্রে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বা বলা ভালো মোদী শাহ বিরোধিতার ক্ষেত্রে মুখ হিসাবে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। গত 2.5 বছর ধরে সেই ভূমিকাটা বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালন করতে দেখতে পাওয়া গিয়েছে এবং শুধুমাত্র তৃণমূল নয়, যারা জাতীয় রাজনীতি সম্পর্কে ওয়াকিবল খোঁজখবর রাখেন তাদের অনেকেরই বক্তব্য বিভিন্ন সময় ধরে যে ভূমিকাটা কংগ্রেসের বিশেষত রাহুলের পালন করার কথা ছিল কোথাও গিয়ে তারা সেটা পালন করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ফলে তারা মনে করছেন এই সহাবস্থানকে বজায় রেখে এগোনোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। ফলে আজকে যখন তিনি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যখন রয়েছেন, একই সঙ্গে পাল্টা রাজনৈতিক দৌত্য তৃণমূল কংগ্রেস শুরু করছে এবং সেখানেও এসআইআর এর মতো ইস্যুকে ঘিরে সামনে বাংলার এই নির্বাচন এবং আর কিছুটা পরে আসামের মতো রাজ্যে নির্বাচন রয়েছে, সেই জায়গাতে এসআইআর এর মতো ইস্যুকে ঘিরে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তারাও সুর চড়াবেন। ফলে বাকি রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতির অন্যতম মুখ হিসেবে যে কাজ করবেন সেটা বলাই বাহুল্য এবং সূত্রের খবর সেই প্রক্রিয়া ধাপে ধাপে অন্তত শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ আবির। এবং যখন অসম প্রসঙ্গ এলো, তো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে কমিশনকে যখন তোপ দাগছেন তখন কি বলছেন একবার আপনাদের শুনিয়ে রাখতে চাইবো। বলছেন এই এসআইআর এনআরসির থেকেও বিপদজনক, ভয়ঙ্কর, এখনো পর্যন্ত 150 জনের মৃত্যু হয়েছে। শুনুন। The mismanagement is going on. The micro observer became the supreme, and state officials, they don't have any trust about the state official. Every day they are sitting. And WhatsApp election commission writing, no, it is only WhatsApp message and all misleading information, illegal information, forceful information, resulting in which more than 150 already died. It is more than NRC committed suicide, stroke, and so many hospitalized now also. এবং বিজেপিকে সরাসরি নিশানা করে বলছেন যে বারবার বাংলায় ভোটে হেরে বিজেপি সাম্প্রদায়িক শান্তি নষ্ট করার চেষ্টা করছে রাজ্যে। Bengal minority is highest in population. It is not now. Since independence, 33%. So can you tell us that 33%'s name should be deleted and they cannot take part in our social work? They cannot take part for the society? They cannot get the ration card? We do everything for every kid, every caste, every kid, every religion. We celebrate Durga Puja. Ramadan I go. Then why they are raising their fingers only for Bengal? Because Bengal they cannot fight politically. They cannot fight democratically. That's why only Bengal is targeted. It is our objection. If I wish, I should have go to the road with these people and to bring lakhs of people to show it for agitational program. But we cooperated with the election commission. সুপ্রিম কোর্টে কোনো মুখ্যমন্ত্রী নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন, এই প্রথমবার এরকম ঘটনা ঘটতে চলেছে। আর কিছুক্ষণ পরেই নজর থাকবে দিল্লিতে সরাসরি বিরতির পর। সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। শিলিগুড়িতে নতুন উড়ালপুল কাজ প্রায় শেষ, কিন্তু চালু করা যাচ্ছে না। অভিযোগ রেল এখনো পুরোপুরি কাজ শেষ করেনি, তাই চালু করতে দেরি হচ্ছে। আর এই নিয়েই শুরু চর্চা। শিলিগুড়ি শহরে যানজট কমাতে তৈরি হচ্ছে উড়ালপুল। এই উড়ালপুলটি ডিসেম্বরের আগেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু তা আজও চালু হয়নি। শিলিগুড়ির মেয়রের দাবি এর জন্য দায়ী রেল। এই যে ফ্লাইওভার, রেলের পোর্শন জন্য এখন উপর দিয়ে যেতে পারছে না গাড়ি, নির্বাচনের জন্য ওটাকে পিছিয়ে দিল। উনি এই উড়ালপুল নির্মাণের সময় বারবার যেতেন এবং একটার পর একটা ডেট উদ্বোধনের তিনি ঘোষণা করে আসতেন। তা হঠাৎ করে এখন রেল কাজ করছে না বলবার পেছনে
কি কারণ সেটা আমি বলতে পারবো না। শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বর্ধমান রোড, এই রুটে দিন দিন যানজট বাড়ছে, তাই রাস্তার উপরে উড়ালপুল তৈরি করছে পূর্ত দপ্তর। শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে ঝঙ্কার মোড় পর্যন্ত। মহাত্মা গান্ধী মোড় থেকে কিছুটা এগোলেই এয়ারভিউ মোড় বাস স্ট্যান্ড, এখান দিয়ে গিয়েছে রেল লাইন। এই জায়গায় ব্রিজ করার কথা রেলের, অভিযোগ কাজ শুরু করে মাঝপথে ফেলে রেখেছে রেল। রেলের যে অংশ, সেই অংশের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু বাকি উড়ালপুরের অংশ যা রাজ্য পূর্ত দপ্তর করেছে তার কাজ কিন্তু প্রায় শেষ। পিডব্লিউডি কাজটা শেষ হয়ে গেছে। আমরা আর দিন শতকের মধ্যে এই ব্রিজটার উপরে লাইটগুলো জ্বলবে। এই যে ফ্লাইওভার, রেলের পোর্শন জন্য এখন উপর দিয়ে যেতে পারছে না গাড়ি, নির্বাচনের জন্য ওটাকে পিছিয়ে দিল। আমরাও জানি কিভাবে এটাকে ফেস করতে হয়। মার্চের এন্ডে ওদের দিতেই হবে, ওরা তো অনির্দিষ্টকাল এটা আটকে রাখতে পারবে না। উনি এই উড়ালপুল নির্মাণের সময় বারবার যেতেন এবং একটার পর একটা ডেট উদ্বোধনের তিনি ঘোষণা করে আসতেন। তা হঠাৎ করে এখন রেল কাজ করছে না বলবার পেছনে কি কারণ সেটা আমি বলতে পারবো না। যে শিলিগুড়ির মানুষকে জিজ্ঞেস করবেন, উড়ালপুল নিয়ে তিনি তারিখ পে তারিখ উদ্বোধনের তিনি দিয়েছিলেন, এতদিন ধরে কেন তারিখ পে তারিখ তিনি দিলেন? একসাথে দিতেন রেলকে সাথে নিয়ে, তাহলে তো এত ঝঞ্ঝাটি থাকতো না। ফলে একা সব কৃতিত্ব খেতে গিয়ে তখন অন্যের দিকে আঙুল তোলা। অল্প একটু কাজ বাকি আছে, যেটা সেন্ট্রাল এখনো কমপ্লিট করে উঠতে পারেনি। আর সামনেই বিধানসভার ভোট, তো আমরা শিলিগুড়িবাসী হিসাবে যেটা আমাদের দাবি থাকবে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দাবি পেশ করুন যে ফ্লাইওভারটা চালু হলে সমস্ত শিলিগুড়িবাসীর সুবিধা হবে। তো আমরা চাই শহরের গতিটা বাড়ুক। রেলের যে অংশটুকু আছে সেই অংশটুকু এখনো পর্যন্ত রেল কাজ করেনি, তার জন্য দীর্ঘায়িত হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা। এই অঞ্চলে তো প্রচুর বিজেপির এমপি এমএলএরা আছেন, তাদেরকে অনুরোধ করবো যে তারা যাতে এটাতে কথা বলে এই ব্যাপারটা যাতে ত্বরান্বিত করা যায় এবং দ্রুত সম্পন্ন করা যায়, সেটা আপামর শিলিগুড়ি মানুষের স্বার্থেই করা উচিত। এই নিয়ে রেলের অফিসাররা মুখ খুলতে চাননি। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নজিরবিহীন ঘটনা। জামালপুরে স্কুল পরিদর্শক পেটালেন শিক্ষকরা। পরীক্ষা কেন্দ্রে শিক্ষাকর্মীর ফোন বাজেয়াপ্ত এসআইআর। শিক্ষকদেরও তল্লাশির নির্দেশে এসআইআর ওপর চড়াও। স্কুল পরিদর্শককে মারধর করে আটকে রাখার অভিযোগ। জামালপুর থানার পুলিশ গিয়ে এসআইকে উদ্ধার করে। নার্সিংহোমে ভর্তি জামালপুর পূর্বের স্কুল পরিদর্শক। সরকারি নিয়ম অনুসারে স্কুল ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র দুজনই মোবাইল ব্যবহার করতে পারবেন। একজন হচ্ছেন অফিসার ইনচার্জ আর একজন সেন্টার সেক্রেটারি। স্ট্রং রুমে একটি মোবাইল বেজে ওঠে। দেখি ওই স্কুলের গ্রুপ ডি স্টাফ, ওনার একটি অ্যান্ড্রয়েড ফোন স্ট্রং রুমে ওপেন পড়ে আছে। মোবাইলটি বাজেয়াপ্ত করার জন্য সমস্ত প্রসিডিওর শুরু করি। ঠিক সেই সময় ওই স্কুলের মাস্টারমশাই সিদ্ধার্থ বাবু ধস্তাধস্তি করে আমার কাছ থেকে সেটি কেড়ে নেয় এবং আমাকে গালিগালাজ করে এবং আমার ডান চোখের এই অংশটাতে ঘুষি মারে, মাথায় ঘুষি মারে। তারপর আমি যখন বেরিয়ে চলে আসতে চাইছি, আমাকে জোর করে ঘরে আটকে রেখে দেয়। বিডিও সাহেবকে ফোন করি, ওসি সাহেব এসে আমাকে বিষয়টা থেকে রেস্কিউ করেছেন। জামালপুরের ঘটনায় করা পদক্ষেপ পর্ষদের। প্রধান শিক্ষক সহ 6 শিক্ষককে সাসপেন্ড। অভিযুক্ত শিক্ষাকর্মীকেও সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। মাধ্যমিক চলাকালীন পরীক্ষা কেন্দ্রে আক্রান্ত এসআইকে মারধরে কড়া পদক্ষেপ নিল পর্ষদ। ওখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, আজাপুর হাই স্কুলে সেন্টার, এবং সেই সেন্টারের স্ট্রং রুমে সিদ্ধার্থ বাবুর মোবাইল পাওয়া যায় এবং সেই মোবাইল এসআই সাহেব কেড়ে নেন। তারপরে আরো 2-3 জন টিচার এসে এসআই সাহেবের উপর নিগ্রহ করেন এবং এসআই সাহেবের কাছ থেকে মোবাইলটাকে ছিনিয়ে নেন এবং মার দেন ওনাকে। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার।
সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এসআর নিয়ে প্রতিবাদ একেবারে তুঙ্গে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি মুখ্য নির্বাচনী কমিশনের ইমপিচমেন্ট চান। এ নিয়ে এই সংসদেই হয়তো এই অধিবেশনেই হয়তো প্রস্তাব আনতে পারে তৃণমূল। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है, हम सब इकट्ठा होकर ही काम करते हैं। শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক ছিল, সেখানে তাকে অপমান করা হয়। এই অভিযোগে বৈঠক বয়কট করেন বলে দাবি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। Whatever we asked, he never replied. He was threatening us. They raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. Yes, they have behaved us rudely. It is totally insultation, motivated, and it was directed by somewhere to misbehave with us. We don't expect any respect from Election Commission. We only expect the disrespect. They are working as a BJP cadres. সুর সপ্তমে এবার কি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব? अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। যাদের লোক মারা গেছে, আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। এত লোকের দায়িত্ব কে নেবে? इतना आदमी मर गया एक पॉलिटिकल पार्टी को सेटिस्फाइड करने के लिए। आपका गलती का क्यों माफी होगा? इतना लोग मर गया तो आपका खिलाफ में कुछ नहीं होगा? बहुत सारे लोग तो सुसाइड नोट भी रख दिया। এদিন দিল্লিতে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট নিয়ে আলোচনা হয়। দলের সাংসদদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা। চলতি বাজেট অধিবেশনে সংসদে এই নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो मैंने जिस तरीका से वो एसआईआर कर रहे हैं और उस तरीका का गलत है और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देते हैं। वो नहीं चाहता है कोई वोटर रहे। हाँ, तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। এখানে এখন প্রক্রিয়া শুরু হবে। বাকি বিরোধীদের সাথে কথা বলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট করবার কথা, সে প্রস্তুতি আমাদের পার্লামেন্টারি লোকসভায় আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার অভিষেক ব্যানার্জি ছিলেন। প্রস্তুতি শুরু হচ্ছে, দেখা যাক। দিদির ইনস্ট্রাকশন, আমরা হাউসের মধ্যে, লোকসভার হাউসের মধ্যে একসাথে দলবদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির স্পিকারের চেয়ারে যিনি বসেছিলেন, চেয়ারম্যান, যেভাবে আটকানো হয়েছে অপোজিশনের কণ্ঠ, তাই আমরাও কিন্তু কালকে দেখিয়ে দেব যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেবে অপোজিশনের কণ্ঠ কেমন হতে পারে, এবং তৃণমূল কংগ্রেস লিডিং রোল নিয়ে সেটা দেখাবে। নিউজ 18 বাংলা। হেডলাইন্স নিবেদন করছে ঘরে ঘরে এসেছে যে এসআইআর সংক্রান্তে সুপ্রিম কোর্টে মামলাকারী মমতা আইনজীবীও তিনি। তৃণমূলের পোস্টে আইনজীবীর পোশাকে মমতা। রিট পিটিশনে পার্টি ইন পার্সন তৃণমূল নেত্রী। প্রধান বিচারপতির বেঞ্চের শুনানি। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে বেনজির ঘটনা। আইনজীবী হিসেবে সওয়াল কোন মুখ্যমন্ত্রীর। এসআইআর চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াই। অপরিকল্পিত এসআইআর এর অভিযোগে শুরু থেকেই বিরোধিতা। কলকাতার রাজপথে প্রতিবাদে মমতা। দিল্লিতেও কমিশনের সঙ্গে সংঘাতে। এবার সুপ্রিমে আইনজীবীর ভূমিকায় লড়াই।
আগেও আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। 1996-এ যুব কংগ্রেসের কর্মীদের ভুয়ো মামলায় গ্রেফতার, ব্যাংশাল কোর্টে সওয়াল। 1994-এ মাস্টার মশাই খুনের মামলা, বালুরঘাট আদালতে লড়াই। মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট চান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈঠকে অপমান, হুমকি, অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। চলতি অধিবেশনে সংসদে ইমপিচমেন্টের প্রস্তাব আনার সম্ভাবনা। अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। এনআরস থেকেও ভয়ঙ্কর এসআইআর, 150-রও বেশি মৃত্যু, চরম হয়রানি। কমিশনে বিজেপির ক্যাডার, দিল্লিতে স্বজনহারাদের পাশে বসে চড়া সুর মমতার। ভোটে লড়তে না পেরে টার্গেট বাংলা দখল, এজেন্সি কমিশনের অপব্যবহার, বিজেপির সুপার ইমার্জেন্সির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। बीजेपी नहीं आएंगे बंगाल में, पीपुल्स हेट बीजेपी, दिस टाइम विल गेट मोर एंड मोर। 26-এ বাংলা জিততে মরিয়া বিজেপি। এবার প্রতি বুথে 30টি করে বাড়তি ভোটে পেলেই টার্গেট পূরণ। দাবি সুকান্ত সমুদ্রের ধারে বালির ঘর, ভোটের ঢেবে উড়ে যাবে, পাল্টা কটাক্ষ কুণালের। হেডলাইন্স নিবেদন করলো সহ নিবেদন করলো কলকাতায় আর জেলায় জেলায় ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম কাজ করে ত্বকের ভেতর থেকে এবং দূর করে দাগ, ছোপ, পিম্পল। Serum Group. Achieve an international award in London. Be with Serum. তালমিছরি মানেই দুলালের তালমিছরি। লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন। সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ প্রতিবাদ, যে প্রতিবাদ কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সুপ্রিম কোর্টে। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন হয়তো, এবং তার কিছুক্ষণের অপেক্ষা। তার আগে প্রেক্ষাপটটা একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব। এতদিন ধরে আমরা দেখেছি এসআইআরের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন। যে প্রক্রিয়ায় যেভাবে এসআইআর হচ্ছে, সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, সেই হয়রানির প্রতিবাদ তিনি করে এসেছেন। নাগরিক সমাজকে নিয়ে পথে নেমেছেন, যারা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তাদের নিয়ে রাস্তায় হেঁটেছেন। এবং তারপরে দেখা গেল সাংবিধানিক পদে থেকে তিনি সংবিধানের মধ্যে থেকে যে প্রতিবাদ করতে হয় সেই প্রতিবাদ করতে সুর চড়িয়ে দিল্লি গণেশ কুমারের কাছে, গণেশ কুমারের অফিসে, সেখানে গিয়ে নির্বাচন কমিশনে, জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে সেখানে তিনি বৈঠক করেন। বেরিয়ে এলেন, এসে বললেন তাকে অপমান করা হয়েছে, বৈঠক তিনি বয়কট করছেন। এবং তারপরে আমরা দেখলাম যে মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্টের জন্য তিনি যাবতীয় প্রক্রিয়া শুরু করলেন, দলের সাংসদদের সেই সব নির্দেশ দিলেন। এ তো গেল একটা দিক, আরও একটা দিক বাকি রয়ে গেছে। সাধারণ মানুষের হয়রানি হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে, এই অভিযোগ তুলে এবার মামলা করলেন সুপ্রিম কোর্টে। নিজে সেই মামলায়, নিজের করা মামলায় নিজেই তিনি লড়বেন। কিছুক্ষণের মধ্যেই আমরা তা দেখতে পাবো কি হবে আদালত চত্বরে বা এজলাসের মধ্যে। আমার সহকর্মী রয়েছেন, আপডেট জানাবেন। তবে তারই মাঝে একবার এই প্রেক্ষিতটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, আইনি পথ যখনই আমরা দেখেছি যে কোনো বিষয়ে অন্য সব পথ বন্ধ হয়ে যায় বা অন্য সব পথে এগোনোর রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা বেশি দূর এগোনো যাচ্ছে না, আইনি পথ খোলা থাকে। যে আইনি পথ আমাদের ডেমোক্রেসির, আমাদের গণতন্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এবার সেই পথ বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন পরে এ রাজ্যে ভোট, এবং সেই ভোটের আগে যখন তৃণমূল আইনি পথে এই এসআইআর হয়রানির প্রতিবাদ করার জন্য সরাসরি সুপ্রিম কোর্টে, তখন তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের কাছে কি বার্তা পৌঁছবে? দেখো, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস এই ধরনের মামলা করার ক্ষেত্রে বা এসআইআর সংক্রান্ত ইস্যুর প্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের যে নির্দিষ্ট ভোট ব্যাংক, সেই প্রসঙ্গের কথাকে তারা রাজনৈতিকভাবে এড়িয়ে যাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে কোনো ব্যক্তি, তারা যে কোনো রাজনৈতিক দলেরই সদস্য সমর্থক হতে পারে, তারা নির্বাচনেও যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে, কিন্তু তাদেরকে যে এসআইআর সংক্রান্ত বিষয়, যে ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে, যে ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে, সেই দুর্ভোগটা বন্ধ হওয়া দরকার। এবং যে কারণেই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ নামের
বানানোর জন্য যাদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে, বা যারা বয়স্ক মানুষজন তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি তাদেরকে যেভাবে ডেকে পাঠানো হয়েছিল, এই প্রসঙ্গ নিয়ে তারা বারবার ধরে সরব হয়েছেন। আজকে তিনি ইন পার্সন বা জনতার হয়ে নিজে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের মধ্যে, এবং তিনি জনতার প্রতিনিধি হিসাবে তিনি তার বক্তব্য আদালতের মধ্যে তিনি তুলে ধরতে চান। অতীতে দেখতে পাওয়া গিয়েছে যে তিনি আইনজীবী হিসাবে একাধিক মামলাতে তিনি হাজির থেকেছেন, তিনি সওয়াল করেছেন, কিন্তু আজকের সময়, আজকের যে প্রেক্ষাপট দুটোই সম্পূর্ণ আলাদা। এবং আমরা সকাল থেকেই বারবার বলছি যে রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়া বা পদক্ষেপের মধ্যে দিয়ে কার্যত তার বিরোধীদেরকে কার্যত একটা স্নায়ুযুদ্ধের লড়াইয়ে অবতীর্ণ করেছেন। তার কারণ তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি অস্ত্র হাতে নিয়েছেন এবং যে ইস্যুকে সামনে রেখে তিনি লড়াই করার চেষ্টা করছেন, যেখানে সাধারণ মানুষকে সংযুক্ত করে দেওয়া হচ্ছে। ফলে তার এই রাজনৈতিক চালের প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি এমন কোনো সিদ্ধান্তের কথা বিরোধীদের তরফ থেকে বলা হয়, তাহলে তার ফল নির্বাচনী প্রেক্ষিতে কি হতে পারে। ফলে সরাসরি তারা কিভাবে এই সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবেন সেই রাস্তা খোঁজার জন্য তারা ব্যস্ত রয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যদি দেখো, সেটা হচ্ছে যে 2021-এও তৃণমূল কংগ্রেসকে কঠিন লড়াই করতে হয়েছে, 2024-এও তৃণমূল কংগ্রেসকে কঠিন লড়াই করতে হয়েছে, এবং তৃণমূলের বক্তব্য সেই লড়াইগুলোতে তারা জয়লাভ করতে পেরেছে এবং তাদের যে প্রাপ্ত ভোটের যে ফল বা অঙ্ক সেটাকে তারা বৃদ্ধি করতে পেরেছে। 2026-এর বিধানসভা নির্বাচন যে প্রেক্ষিতে হচ্ছে, সেই প্রেক্ষিতগুলোর মধ্যে হচ্ছে এসআইআর এর মতো ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর বিরোধিতা তো সরাসরি করেনি। তাদের বক্তব্য যে এসআইআর এর যে অপরিকল্পিতভাবে যেটিকে করা হচ্ছে, তাতে কার্যত মানুষই হেনস্থার শিকার, এবং মানুষকে ভোটের অধিকার না দিয়ে তাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার কৌশল বা চেষ্টা করা হয়েছে, এবং সেই কারণে তারা প্রতিবাদকে নিয়ে যাচ্ছেন। ফলে আজকে তিনি যখন সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন, সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াইকে নিয়ে গিয়েছে হচ্ছে তৃণমূল, নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারই ফলশ্রুতি হিসেবে আজকের এই দিনে তার এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকেও। আমি একটা কথা একটা কথা তুমি বলছিলে একটু আগে, সেটা হলো যে শুধুমাত্র নির্দিষ্ট ভোট ব্যাংকের জন্য নয়, সাধারণ মানুষের পাশে বা সাধারণ মানুষের হয়রানির জন্য যে তৃণমূল যেভাবে কাজ করছে বা তৃণমূল যেভাবে প্রতিবাদ করছে, সেটা দেখানোটা একটা ফ্যাক্টর, এবং সেটা এগিয়ে নিয়ে যাওয়াটা একটা ফ্যাক্টর, যার প্রভাব পড়বে ভোটে। ঠিক উল্টো দিকটা যদি আমি ধরি, এ রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি এবং কেন্দ্রের শাসক দল এই মুহূর্তে বিজেপি, তাদের কাছেও তো এটা একটা বার্তা পৌঁছে দেওয়া, এবং শুধু তাদের কাছে নয়, তাদের যে ভোট ব্যাংক আছে বা যারা বিজেপি কর্মী সমর্থক তাদের কাছেও। তার কারণ এসআইআর এর হয়রানি তাদেরও হচ্ছে, এসআইআর এর হয়রানি দলমত নির্বিশেষে সবাই হচ্ছে, অভিযোগ কেউ করছেন, কেউ অভিযোগ করছেন না, সুতরাং সেখানেও তো কোথাও একটা বার্তা পৌঁছে দেওয়া। অতনু, কালকে চাণক্যপুরীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, তিনি একটি প্রসঙ্গ 3 বার উত্থাপন করেছেন। খুব ছোট সব লাইন ছিল, কিন্তু সেখানে তিনি উল্লেখ করেছেন বিভিন্ন ভাবে, সেটা হচ্ছে যারা বিজেপিকে ভোট দেয় তারা এবার তৃণমূল কংগ্রেসকেও ভোট দেবে, তার কারণ এই মানুষরা তাদেরকেও হেনস্থার শিকার হতে হচ্ছে। এই যে লাইনটিকে ব্যবহার করেছেন, তাতে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে যারা ভোটার তৃণমূলের পক্ষে, যারা ভোটার নয় তৃণমূলকে যারা ভোট দেয় না, তাদের প্রত্যেকের হয়ে তিনি লড়াইকে টেনে নিয়ে এসছেন। ফলে এক্ষেত্রে যে সূক্ষ্ম বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার যে রাজনৈতিক যে লড়াই করা বা তার যে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নিয়ে আসা, এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকে সুবিধা পাবেন যদি এমন কোনো সিদ্ধান্ত আদালতের তরফ থেকে তারা ছিনিয়ে নিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত, তুমি যদি দেখো যে কৌশল নিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছেন, সরাসরি তার বিরোধিতার রাস্তা খোঁজার জন্য এখনো পর্যন্ত বিরোধীদের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। পাল্টা যদি দেখো তুমি, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জাতীয় রাজনীতিতে গত কয়েক বছর ধরে লাগাতার সম্পর্ক রেখে চলেছেন, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তারা ভিন রাজ্যের হলেও তারা পাল্টা বিজেপির প্রতি চাপ তৈরি করার কৌশল নিয়ে এগোচ্ছে। এবং আজকে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে মানুষকে যে হেনস্থার শিকার হতে হচ্ছে, সেই মানুষের গায়ে তো সে কোন রাজনৈতিক দলের সমর্থক সেটা তো লেখা নেই, তাদের প্রত্যেকের সমস্যার বিষয়কে তারাই একদম সামনে পর্যন্ত তুলে নিয়ে আসতে পেরেছে। ফলে সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াই করার জন্য এই সময়কে বা প্রেক্ষাপটকে বাছাই করে এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারই ফলশ্রুতি হিসাবে তার সুপ্রিম কোর্টে এসে পৌঁছানো। এবং আমি এখান থেকে যদি আমি এটা বোঝার চেষ্টা করি যে এরপরে আমরা ঘটনা পরম্পরা ঠিক যেভাবে দেখছি, এরপরে ঠিক কি হতে পারে বলে মনে হচ্ছে? এখন অপেক্ষা হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে আদালতের তরফ থেকে কি জানানো হয়।
দ্বিতীয়ত হচ্ছে একটি রাস্তা পরিষ্কার তৃণমূল কংগ্রেস করে নিয়েছে। গতকাল রাতের পর থেকে তুমি জানো যে তৃণমূল কংগ্রেস তাদের যে সমস্ত কটা ডিজিটাল প্রচারের জায়গা রয়েছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, তার সবকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ইমোজি গ্রাফিক্স ব্যবহার করেছেন। এবং আজকে সকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্ট হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন যে তারা আজকের দিনটাকে রাজ্যের বলে নয় গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে তারা তুলে ধরতে চান। এবং গতকাল রাতে যদি তুমি তৃণমূল কংগ্রেসের আমরা যদি তাদের এক্স হ্যান্ডেলে তাদের যদি পোস্ট দেখি, তাহলে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে যে কথা উল্লেখ করা হয়েছিল সেখানে হচ্ছে তারা লিখেছিলেন যে জনগণের উকিল হয়ে দিদি সামলাচ্ছেন বাংলার হাল। ফলে এই যে জনগণের উকিল, এই শব্দটাকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে পুরোদস্তুর প্রচারের ক্ষেত্রে ব্যবহার করেছে। গত 3 থেকে 4 মাসে এখনো আমরা দেখেছি যে বারবার ধরে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, বিভিন্ন ইস্যুতে নেমেছে। বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামলে সভা করুক, মিছিল করুক, যে ধরনের রাজনৈতিক কর্মসূচি নিক, তার প্রত্যেক কটাতেই একটা বড় সময় জুড়ে এসআইআর এর মতো ইস্যু বা এসআইআর এর যে রাজনৈতিক বক্তব্য তা বারবার ধরে ঘুরে ফিরে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা খেয়েছে। এবং জানুয়ারি মাসের শুরুতেই যে তৃণমূলের রণসংকল্প সভা শুরু হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল যে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা এই লড়াইকে নিয়ে যাবেন। গত 2.5 দিন ধরে জাতীয় রাজনীতিতে তারা এই লড়াইকে নিয়ে গেছেন। জাতীয় রাজনীতিতে নিয়ে গিয়ে একেবারে দিল্লিতে দাঁড়িয়ে তারা গোটা আন্দোলনকে শুরু করেছেন। এবং সেক্ষেত্রে শুধুমাত্র তাদের রাজনৈতিক সতীর্থদের সঙ্গে নয়, তাদেরকে নিয়ে গেলেন দিল্লিতে, যারা ভুক্তভোগী, যাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আন্দোলনের প্রক্রিয়া সেখানে শুরু করে দিয়েছেন। ফলে সব দিক থেকে দেখতে গেলে তৃণমূল আজকের এই আদালতের শুনানির পর বৃহত্তর কোনো একটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগোবে বা তারা যে ধরনের রাজনৈতিক লড়াই বা কর্মসূচি নিয়ে এগোক না কেন, আজকের দিনকে পুরোদস্তুর যে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করবে সেটা বলাই বাহুল্য। আমি একটু সঙ্গে থাকো অখিলেশ যাদব, যিনি কলকাতায় এসে নবান্ন থেকেও দাঁড়িয়ে বলেছিলেন যে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে, সেটাই সর্বোচ্চ প্রতিবাদ। সেই অখিলেশ যাদব সমাজবাদী পার্টি সুপ্রিমো আজ কি বলছেন একবার শুনবো, যেখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো গাউন বিজেপির কালো কারবারের বিরুদ্ধে প্রতিবাদ লড়াই। जो ममता बनर्जी जी उन्होंने जो काला कोट पहना है भारतीय जनता पार्टी की काली करतूत के खिलाफ, और जनता को इसी तरह सामने आना पड़ेगा। ये व्यक्तिगत अधिकार की बात है। हम आदरणीय ममता बनर्जी के पक्ष में हैं, उनके साथ हैं। এবং একের পর এক আপনাদের শোনাতে চাইবো যে এই যে দিল্লিতে গিয়ে তিনি প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদে একের পর এক তিনি তোপ দেখছেন, কখনো বিজেপিকে সরাসরি, কখনো বিজেপি নির্বাচন কমিশনকে একযোগে বিঁধছেন। যেমন একটা কৌশল, একটা আইনের পথ, ঠিক তার পাশাপাশি সংবিধানের মধ্যে থেকে আর কোন কোন সংস্থান রয়েছে, কোন কোন উপায় রয়েছে। যেমন মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট, সেই ইমপিচমেন্টের প্রস্তাব আনতে চাইছে তৃণমূল। তার জন্য দলীয় সাংসদদের কি নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে সংসদে সম্ভবত বাজেট অধিবেশনে, অর্থাৎ এই অধিবেশনে সেই প্রস্তাব তৃণমূল আনতে পারে। সেই ইমপিচমেন্ট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শোনাবো। এই প্রসঙ্গে ইমপিচমেন্ট প্রসঙ্গে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। তবে যখন এই প্রসঙ্গ এলোই একবার আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তুমি বলছিলে আইনি দিক একটা দিক, এর পরবর্তীতে কিভাবে কতটা এগোবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কিভাবে এগোবে, আরেকটা দিক খুব গুরুত্বপূর্ণ। এই যে ইমপিচমেন্ট প্রসঙ্গ যখন এলো, একটু তোমার থেকে জানতে চাইবো, জাতীয় রাজনীতির প্রসঙ্গ আসছিল, তো জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে এসআইআর বিরোধী বা এসআইআর প্রতিবাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী মুখ। ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে 100 জন সাংসদ লাগে, সেক্ষেত্রে সংখ্যা অনেকটাই কম তৃণমূলের। অন্য বিজেপি বিরোধী দলগুলোকে একমত হতে হবে, তবেই সেটা সম্ভব হবে। অন্য বিজেপি বিরোধী দলগুলো তারা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তারা জানেন যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুখ সরিয়ে অন্য কোনো মুখ বিরোধী মুখ হিসেবে আনা যাবে না। তারা কতটা রাজি হতে পারে, রাজনীতির সম্ভাবনার জায়গা কি হতে পারে বলে তোমার মনে হয়? দেখো, ইমপিচমেন্টের ক্ষেত্রে হচ্ছে নম্বর বা সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার ইমপিচমেন্টের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র একটি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, বাকি রাজনৈতিক দলগুলো তাকে কিভাবে কতটা সমর্থন যোগাবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এনডিএ এর বিরোধী হিসাবে আইএনডিআই তৈরি হয় এবং আইএনডিআই এর মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, রাজনৈতিক মহলের একটা বড় অংশের মধ্যে সেই দলগুলোর একটা বড় অংশ একটা আলাদা জোট বেঁধেছিল। সেক্ষেত্রে তারা মনে করতো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পক্ষে তারা যাবেন। এবং অতীতে অতনু তুমি নিজেও জানো যে মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, বিহার বা যে সমস্ত জায়গাতে আইএনডিআই যে সমস্ত বৈঠক হয়েছে সেই প্রত্যেকটা বৈঠকে যেখানে মমতা অভিষেক উপস্থিত থাকতেন, সেখানে বৈঠকের আগে এবং বৈঠকের পরে আলাদা করে একাধিক রাজনৈতিক দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতেন এবং তিনি যে সিদ্ধান্তগুলোর কথা বলতেন সেই সিদ্ধান্ত নিয়ে জোর কদমে আলোচনাও হতো। তো এই আইনি লড়াইয়ের পাশাপাশি এই রাজধানীতে বাকি রাজনৈতিক দলগুলোকেও এক ছাতার তলায় নিয়ে আসার যে চেষ্টা, যাকে বলা হয় রাজনৈতিক দৌত্য, তা কার্যত তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। তোমাকে যদি সংখ্যার হিসাবে আমি বলি, সেটা হচ্ছে যে অখিলেশের বক্তব্য আমরা কিছুক্ষণ আগেই শোনালাম। অখিলেশ এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, সূত্রের খবর তার সঙ্গে একপ্রত্য আলোচনা হয়েছে এবং দুদিন আগেও আমরা দেখেছি যে অখিলেশ কলকাতাতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরে গিয়েছেন। সমাজবাদী পার্টির হাতে 37 জন সাংসদ রয়েছে, আমি লোকসভার কথা বলছি। ডিএমকে হাতে 22 জন, উদ্ধব শিবিরের হাতে 9 জন, শরদ পাওয়ার গোষ্ঠীর হাতে 8 জন, আরজেডির কাছে 4 জন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে 3 জন এবং জেকেএনসির কাছে 2 জন রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের যদি লোকসভার 28 জন সাংসদকে ধরে নেওয়া হয় তাহলে সংখ্যাটা 110-এর ওপর গিয়ে দাঁড়াচ্ছে। এবং সই করার ক্ষেত্রে হচ্ছে 100 জন সাংসদকে সেখানে প্রয়োজন হবে। তো এই 110 থেকে 12 জন যে সাংসদ হচ্ছে তাদেরকে নিয়ে আসার কৌশল শুরু হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই ইমপিচমেন্টের প্রক্রিয়ার ক্ষেত্রে এই বিরোধিতাতে থাকা দল হিসাবে কংগ্রেস কি তাতে সমর্থন যোগাবে? প্রথমত হচ্ছে তোমাকে আগেও বলি যে মহারাষ্ট্র, হরিয়ানা বা বিহারের মতো নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেসের যে রেজাল্ট, তাদের যে পারফরমেন্স, তা নিয়ে বিজেপি বিরোধী জোটের মধ্যেই প্রশ্ন এবং সংশয় রয়েছে এবং তাদের বক্তব্য যে বিভিন্ন সময় জুড়ে কংগ্রেস নিজেদেরকে বৃহত্তর দল হিসাবে দেখানোর চেষ্টা করলেও তারা যেভাবে পারফর্ম করতে চেয়েছে সেই পারফরমেন্সের ফল নেই। ফলে কংগ্রেসকে বাদ দিয়েও যদি তৃণমূল কংগ্রেস এগোয় তাহলে তাদের কাছে সংখ্যা রয়েছে ইমপিচমেন্টের প্রস্তাব আনার জন্য। দ্বিতীয়ত হচ্ছে বিরোধিতাতে যারা থাকছেন, যারা বিপক্ষ শিবিরে রয়েছেন, তাদের কাছে প্রচুর সংখ্যা রয়েছে, অর্থাৎ নাম্বার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেই নাম্বারের প্রেক্ষিতে হয়তো, আলোচনার প্রেক্ষিতে হয়তো তৃণমূল কংগ্রেস যে প্রস্তাব এনেছে সেক্ষেত্রে তারা পরাজিত হলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তারা মনে করছেন লাভবান হবে নির্বাচনের আগে। তার কারণ আবারও আজকে যে কারণে সুপ্রিম কোর্ট পর্যন্ত, সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াইকে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে, এক্ষেত্রেও তারা বলবে যে সংসদের অভ্যন্তরে সাধারণ মানুষকে যে বা যারা দ্বারা হেনস্থার শিকার হতে হচ্ছে বলে তারা অভিযোগ তুলছে, তাকে অপসারণের দাবি নিয়ে তারা যখন সরব হয়েছিলেন তাকে সমর্থন জানাতে কোন কোন রাজনৈতিক দলগুলো রয়েছে। এবং এক্ষেত্রে পশ্চিমবাংলার নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অন্যতম বৃহৎ প্রতিদ্বন্দ্বী যেহেতু বিজেপি, জাতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিজেপির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। ফলে বিজেপিকে যে আক্রমণের রাস্তা বা জায়গা, সেটা তৃণমূল কংগ্রেস আবার নতুন করে শুরু করে দিতে পারবে। ফলে ইমপিচমেন্টের এই প্রস্তাবের ক্ষেত্রে এক সংখ্যা জোগাড় করার জন্য ইতিমধ্যে রাজনৈতিক দৌত্য শুরু হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। দ্বিতীয়ত এই সংখ্যা জোগাড় হয়ে গেলে 100 জনের তারা যখন এই প্রস্তাবকে তারা নিয়ে দেবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করে যাবেন। তারা সেক্ষেত্রে জয় পেলেন বা জয় পেলেন না সেটা বড় কথা নয়, রাজনৈতিকভাবে তারা কিভাবে পাশে দাঁড়িয়েছিলেন সেই বক্তব্যকে তারা তুলে ধরার চেষ্টা করবেন। তাতে অনেকেই মনে করছেন যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে অনেকটা সুবিধা পাবে বঙ্গ নির্বাচনের আগে। আবির, কিছুক্ষণের মধ্যেই হয়তো মৈত্রীর সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টের ভিতরে এজলাসে কি হচ্ছে জানবো। তবে তার আগে যখন জাতীয় রাজনীতির প্রসঙ্গ উঠছে, রাজ্য রাজনীতির একটা প্রসঙ্গ না তুললেই নয়। তা হলো আমরা দেখেছি সেই অক্ষয় তৃতীয়ার সময় থেকে এসআইআর প্রসঙ্গ তুলেছেন, এসআইআর এর বিরোধিতার কথা বলেছেন, এসআইআর এর সাধারণ মানুষের যে হয়রানি হবে তা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এসআইআর বিরোধিতা বা এসআইআর এর প্রতিবাদ তখন থেকে করতে শুরু করেছিল। আমরা যদি উল্টো দিকে দেখি, বিজেপি প্রতিবার ভোটের আগে দুর্নীতি ইস্যু তোলে, বিজেপির বিরুদ্ধে বিভাজনের বা মেরুকরণের রাজনীতির অভিযোগ ওঠে, বিজেপি অনুপ্রবেশ ইস্যু নিয়ে কথা বলে। এই সব ইস্যু একের পর এক কেটে গেছে টানা এতদিন ধরে শুধুমাত্র এসআইআর এর প্রতিবাদ করতে গিয়ে। এবং এই এসআইআর এর প্রতিবাদ যদি এইভাবে জিয়ে রাখা যায় তাহলে তো আর কোনো ইস্যু বিজেপির হাতে থাকবে না। এটাও একটা কৌশল। আবিরের সঙ্গে পরবর্তীতে কথা বলবো, তবে তার আগে একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে তিনি বলছেন যে এনআরসির থেকেও এসআইআর আরও ভয়ঙ্কর, কারণ এসআইআরে রাজ্যে এখনও 150 জনের মৃত্যুর অভিযোগ এসেছে।
The mismanagement is going on. The micro observer became the supreme. And state officials, they don't have any trust about the state official. Every day they are sitting. And WhatsApp, Election Commission. Writing, no. It is only WhatsApp message. And all misleading information, illegal information, forceful information, resulting in which more than 150 already died. It is more than NRC. Committed suicide, stroke, and so many hospitalized now also. আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আর কয়েক মাসের মধ্যে ভোট, এবং আমরা দেখি প্রতিবারই ভোটের আগে ইস্যু তৈরি হয়, কিছু ইস্যু, কিছু কয়েনেজ তৈরি হয়। আমরা সেই অক্ষয় তৃতীয়ার সময় থেকে এখনো পর্যন্ত যদি দেখি, তাহলে এসআইআরের প্রতিবাদটাকেই সবচেয়ে বড় করে এগিয়ে নিয়ে এসেছে তৃণমূল, যেখানে বিজেপি কখনো অনুপ্রবেশের কথা বলেছে, মেরুকরণের রাজনীতির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, বিজেপি দুর্নীতি প্রসঙ্গ তুলেছে, কিন্তু কোথাও কি এই এসআইআরের প্রতিবাদ ইস্যুটা এতদিন ধরে যেভাবে রাজনৈতিকভাবে নিয়ে এসেছে তৃণমূল, অন্য বিরোধীদের ইস্যুগুলো ফিকে হয়ে যাচ্ছে? প্রথমত মনে করা হয়েছিল যে 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অন্যতম বক্তব্য বা ইস্যু হয়ে দাঁড়াবে হচ্ছে যে কে কতটা কাজ করতে পেরেছেন, সেই কাজের ভিত্তিতে তারা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে শুরু করবেন। এবং তুমি যদি নজর করো, সেটা হচ্ছে যে গত বছর থেকে বারবার ধরে আলোচনায় চলছিল, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েও তৃণমূল কংগ্রেসও এগিয়েছিল, যেখানে তারা গুরুত্ব দিয়েছিল যে গত কয়েক বছর ধরে তারা উন্নয়নের জন্য কি কাজ করেছে। চলতি বছরও তাদের উন্নয়নের পাঁচালী সংক্রান্ত কর্মসূচি নিয়ে তারা এগিয়েছিল, কিন্তু তারা মনে করতেন যে তাদের যে ধরনের কাজ করা দরকার সরকারের থেকে, মানুষের কাছে যে সমস্ত স্কিম নিয়ে পৌঁছানোর কথা দরকার ছিল, তারা সেটা করে উঠতে পেরেছেন। কিন্তু মানুষকে এই মুহূর্তে বা এই সময়ে দাঁড়িয়ে সব থেকে বেশি করে যে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, সেটাই এসআইআর কে ঘিরে। তৃণমূল কংগ্রেস মনে করছে যে এসআইআর পরিস্থিতিতে মানুষজনকে যে ধরনের লাইনে দাঁড়িয়ে দুর্ভোগের শিকার হতে হয়েছে, সেই দুর্ভোগের শিকার সম্পর্কে তাদেরকে প্রতিবাদ কোথাও একটা তৈরি করতে হবে। বাকি ক্ষেত্রে কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ এবং জেপি নাড্ডা, কখনো নীতিন নবীন, তারা এসে প্রত্যেকেই এই অনুপ্রবেশের মতো ইস্যুকে তারা লাগাতার আক্রমণের ক্ষেত্রে তৈরি করার চেষ্টা করেছে, এবং প্রত্যেক কটা জায়গাতে তারা বলার চেষ্টা করেছে অনুপ্রবেশের ইস্যু, এমনকি রোহিঙ্গার মতো ইস্যু তারা বারবার ধরে প্রচারে এনেছে। তৃণমূল সুকৌশলে এই জায়গা থেকে কার্যত কিছুটা আন্দোলনের মুখকে ঘুরিয়ে দিয়ে বলার চেষ্টা করেছে, যেখানে সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন, হেনস্থার সম্মুখীন হচ্ছে, তখন কেন বিজেপি তাদের সেই ইস্যুতে তারা চুপ থাকছে। ফলে আজকের দিনের পর থেকে এটা কার্যত স্থিরই হয়ে গিয়েছে যে তৃণমূল কংগ্রেস এই যে মানুষের সমস্যার ইস্যুকে তারা আরো বৃহত্তর আকারে তুলে নিয়ে যাবে। ফলে বাকি যে রাজনৈতিক ইস্যুগুলো, যদি এখনো ভোটের দিন এখনো ঘোষণা করা হয়নি, ভোট শুরু হতেও হাতে এখনো প্রায় 1.5 মাস মতো সময় বাকি রয়েছে, তার মধ্যে নতুন কোনো রাজনৈতিক ইস্যু চলে আসতেই পারে। কিন্তু আজকের এই মুহূর্তের সময় দাঁড়িয়ে এসআইআর এর মতো ইস্যু, মানুষের যে সমস্যার যে ইস্যু, হেনস্থার যে ইস্যু, সেটাকে বৃহত্তর আকারে তৃণমূল নিয়ে যাবে। ফলে বাকি রাজনৈতিক দলগুলির কাছে অন্য ইস্যু অবশ্যই ফিকে বলেই মনে হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার সেই যে বক্তব্য আপনাদের শোনাচ্ছি, সেখানে একবার তিনি অভিযোগ করছেন যে ভোটে হেরে বিজেপি বারবার বাংলাকে টার্গেট করছে। শুনুন। Bengal minority is highest in population. It is not now. Since independence, 33%. So can you tell us that 33%'s name should be deleted and they cannot take part in our social work? They cannot take part for the society? They cannot get the ration card? We do everything for every kid, every caste, every kid, every religion. We celebrate Durga Puja. Ramadan I go. Then why they are raising their fingers only for Bengal? Because Bengal they cannot fight politically. They cannot fight democratically. That's why only Bengal is targeted. It is our objection. If I wish, I should have go to the road with these people and to bring lakhs of people to show it for agitational program. But we cooperated with the election commission. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল।
শিলিগুড়িতে নতুন উড়ালপুল কাজ প্রায় শেষ, কিন্তু চালু করা যাচ্ছে না। অভিযোগ, রেল এখনো পুরোপুরি কাজ শেষ করেনি, তাই চালু করতে দেরি হচ্ছে। আর এই নিয়েই শুরু চর্চা। শিলিগুড়ি শহরে যানজট কমাতে তৈরি হচ্ছে উড়ালপুল। এই উড়ালপুলটি ডিসেম্বরের আগেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু তা আজও চালু হয়নি। শিলিগুড়ির মেয়রের দাবি, এর জন্য দায়ী রেল। এই যে ফ্লাইওভার, রেলের পোর্শন জন্য এখন উপর দিয়ে যেতে পারছে না গাড়ি, নির্বাচনের জন্য ওটাকে পিছিয়ে দিল। উনি এই উড়ালপুল নির্মাণের সময় বারবার যেতেন এবং একটার পর একটা ডেট উদ্বোধনের তিনি ঘোষণা করে আসতেন। তা হঠাৎ করে এখন রেল কাজ করছে না বলবার পেছনে কি কারণ সেটা আমি বলতে পারবো না। শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বর্ধমান রোড, এই রুটে দিন দিন যানজট বাড়ছে, তাই রাস্তার উপরে উড়ালপুল তৈরি করছে পূর্ত দপ্তর। শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে ঝঙ্কার মোড় পর্যন্ত, মহাত্মা গান্ধী মোড় থেকে কিছুটা এগোলেই এয়ারভিউ মোড় বাস স্ট্যান্ড, এখান দিয়ে গিয়েছে রেল লাইন। এই জায়গায় ব্রিজ করার কথা রেলের, অভিযোগ কাজ শুরু করে মাঝপথে ফেলে রেখেছে রেল। রেলের যে অংশ, সেই অংশের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু বাকি উড়ালপুলের অংশ যা রাজ্য পূর্ত দপ্তর করেছে তার কাজ কিন্তু প্রায় শেষ। পিডব্লিউডি কাজটা শেষ হয়ে গেছে। আমরা আর দিন শতকের মধ্যে এই ব্রিজটার উপরে লাইটগুলো জ্বলবে। এই যে ফ্লাইওভার, রেলের পোর্শন জন্য এখন উপর দিয়ে যেতে পারছে না গাড়ি, নির্বাচনের জন্য ওটাকে পিছিয়ে দিল। আমরাও জানি কিভাবে এটাকে ফেস করতে হয়। মার্চের এন্ডে ওদের দিতেই হবে, ওরা তো অনির্দিষ্টকাল এটা আটকে রাখতে পারবে না। উনি এই উড়ালপুল নির্মাণের সময় বারবার যেতেন এবং একটার পর একটা ডেট উদ্বোধনের তিনি ঘোষণা করে আসতেন। তা হঠাৎ করে এখন রেল কাজ করছে না বলবার পেছনে কি কারণ সেটা আমি বলতে পারবো না। যে শিলিগুড়ির মানুষকে জিজ্ঞেস করবেন, উড়ালপুল নিয়ে তিনি তারিখ পে তারিখ উদ্বোধনের তিনি দিয়েছিলেন। এতদিন ধরে কেন তারিখ পে তারিখ তিনি দিলেন? একসাথে দিতেন রেলকে সাথে নিয়ে, তাহলে তো এত ঝঞ্ঝাটি থাকতো না। ফলে একা সব কৃতিত্ব খেতে গিয়ে তখন অন্যের দিকে আঙুল তোলা। অল্প একটু কাজ বাকি আছে, যেটা সেন্ট্রাল এখনো কমপ্লিট করে উঠতে পারেনি। আর সামনেই বিধানসভার ভোট, তো আমরা শিলিগুড়িবাসী হিসাবে যেটা আমাদের দাবি থাকবে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দাবি পেশ করুন যে ফ্লাইওভারটা চালু হলে সমস্ত শিলিগুড়িবাসীর সুবিধা হবে। তো আমরা চাই শহরের গতিটা বাড়ুক। রেলের যে অংশটুকু আছে সেই অংশটুকু এখনো পর্যন্ত কাজ করেনি, তার জন্য দীর্ঘায়িত হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা। এই অঞ্চলে তো প্রচুর বিজেপির এমপি এমএলএরা আছেন, তাদেরকে অনুরোধ করবো যে তারা যাতে এটাতে কথা বলে এই ব্যাপারটা যাতে ত্বরান্বিত করা যায় এবং দ্রুত সম্পন্ন করা যায়, সেটা আপামর শিলিগুড়ি মানুষের স্বার্থেই করা উচিত। এই নিয়ে রেলের অফিসাররা মুখ খুলতে চাননি। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নজিরবিহীন ঘটনা। জামালপুরে স্কুল পরিদর্শক পেটালেন শিক্ষকরা। পরীক্ষা কেন্দ্রে শিক্ষাকর্মীর ফোন বাজেয়াপ্ত এসআইআর। শিক্ষকদেরও তল্লাশির নির্দেশে এসআইআর ওপর চড়াও। স্কুল পরিদর্শককে মারধর করে আটকে রাখার অভিযোগ। জামালপুর থানার পুলিশ গিয়ে এসআইকে উদ্ধার করে। নার্সিংহোমে ভর্তি জামালপুর পূর্বের স্কুল পরিদর্শক। সরকারি নিয়ম অনুসারে স্কুল ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র দুজনই মোবাইল ব্যবহার করতে পারবেন। একজন হচ্ছেন অফিসার ইনচার্জ আর একজন সেন্টার সেক্রেটারি। স্ট্রং রুমে একটি মোবাইল বেজে ওঠে, দেখি ওই স্কুলের গ্রুপ ডি স্টাফ, ওনার একটি অ্যান্ড্রয়েড ফোন স্ট্রং রুমে ওপেন পড়ে আছে। মোবাইলটি বাজেয়াপ্ত করার জন্য সমস্ত প্রসিডিওর শুরু করি। ঠিক সেই সময় ওই স্কুলের মাস্টারমশাই সিদ্ধার্থ বাবু ধস্তাধস্তি করে আমার কাছ থেকে সেটি কেড়ে নেয় এবং আমাকে গালিগালাজ করে এবং আমার ডান চোখের এই অংশটাতে ঘুষি মারে, মাথায় ঘুষি মারে। তারপর আমি যখন বেরিয়ে চলে আসতে চাইছি, আমাকে জোর করে ঘরে আটকে রেখে দেয়। বিডিও সাহেবকে ফোন করি, ওসি সাহেব এসে আমাকে বিষয়টা থেকে রেস্কিউ করেছেন। জামালপুরের ঘটনায় করা পদক্ষেপ পর্ষদের। প্রধান শিক্ষক সহ 6 শিক্ষককে সাসপেন্ড। অভিযুক্ত শিক্ষাকর্মীকেও সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। মাধ্যমিক চলাকালীন পরীক্ষা কেন্দ্রে আক্রান্ত এসআইকে মারধরে কড়া পদক্ষেপ নিল পর্ষদ।
ওখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, আজাপুর হাই স্কুলে সেন্টার এবং সেই সেন্টারে স্ট্রং রুমে নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আজ হাই ভোল্টেজ বুধবার, নজর সবার সুপ্রিম কোর্টে, সব খবরের আপডেট দেব, কিন্তু তার আগে হেডলাইন্স। টপ হেডলাইন্স নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে মামলাকারী মমতা, আইনজীবীও তিনি। তৃণমূলের পোস্টে আইনজীবীর পোশাকে মমতা, রিট পিটিশনে পার্টি ইন পার্সন তৃণমূল নেত্রী, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে বেনজির ঘটনা, আইনজীবী হিসেবে সওয়াল কোন মুখ্যমন্ত্রী, এসআইআর চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াই, অপরিকল্পিত এসআইআর এর অভিযোগে শুরু থেকেই বিরোধিতা। কলকাতার রাজপথে প্রতিবাদে মমতা, দিল্লিতেও কমিশনের সঙ্গে সংঘাতে, এবার সুপ্রিমে আইনজীবীর ভূমিকায় লড়াই। আগেও আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। 1996-এ যুব কংগ্রেস কর্মীদের ভুয়ো মামলায় গ্রেফতার, ব্যাংশাল কোর্টে সওয়াল। 1994-এ মাস্টারমশাই খুনের মামলা, বালুরঘাট আদালতে লড়াই। মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট চান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈঠকে অপমান, হুমকি, অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। চলতি অধিবেশনে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সম্ভাবনা। अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। টপ হেডলাইন্স নিবেদন করলো এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। সহ নিবেদন করলো কলকাতায় আর জেলায় জেলায়। দাগমুক্ত উজ্জ্বলতা চাই? ব্যবহার করুন সোমেস ক্যানের ভিটামিন সি সিরাম। তালমিছরি মানেই দুলালের তালমিছরি, লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই শুনানি শুরু, আমরা সরাসরি নজর রাখবো কোর্টরুমে। আইনজীবীর ভূমিকা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের করা মামলায় নিজেই সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা শুনানি, সুপ্রিম কোর্টে পার্টি ইন পার্সন পিটিশন মুখ্যমন্ত্রী। সরাসরি কোর্টরুমের ছবি। Accompanying them for the purpose of making an appropriate decision. The official will receive the documents or accord a hearing to the affected person, may also certify the receipt of documents, and that important direction in para 10, Madhyamik class 10 admit card, which discloses the date of birth of the candidate, may be submitted apart from the Madhyamik pass certificate during the Direction number 10 was issued. Yes. Because we, at least personally, I had the advantage of my two brothers from West Bengal being with me. Yes. And they were able to point out that this is the way in certificates are issued in West Bengal. That's right. Therefore, because of their having been pointed out, so that's why we included in 10. Now, Manoj, may I request you to take up the note so that we just very quickly and rapidly go through that. So, please see, this is a brief note on behalf of the petitioner. Your Lordship has it. That's the heading, right on the cover page. Sorry. মুখ্যমন্ত্রীর মামলার শুনানি শুরু, ইতিমধ্যেই কোর্টরুমের ছবি আপনারা দেখছেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের সংঘাত, যে ছবি আপনারা দেখছেন, which is a snapshot. Now the number of days left for the final publication. Separate note you are talking. Yes, just save time. This is the full the submission which we are going to make and the request. Number of days left for final publication of electoral roll is 11 days, so that's up till 14 February 2026. Number of days left to complete the hearings is now just 4 days left on 7th February 2026. Number of voters categorized on a draft roll as unmapped
is 32 lakh. Number of voters categorized as logical discrepancy post-draft poll publication is 1.36 crores, which is 20% of the electorate of West Bengal. Number of hearings held since, now this is just to give you an idea, since 16th December 2025, which is 41 days, so far they've held 88 lakh. কোর্টরুমের ছবি আপনারা দেখছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে শুনানি চলছে। মুখ্যমন্ত্রীর মামলা শুনানি। সুপ্রিম কোর্টে এসআইআর সংঘাত। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই ছবি কোর্টরুমেরও আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে শুনানি চলছে এই মুহূর্তে। দেখুন, এর আগে এসআইআর বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের 3 সাংসদ, সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন দোলা সেন, মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন। আজ সবকটি মামলারই শুনানি একসঙ্গে চলল। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। Which has been given to them at this stage. Number of approved documents rejected after hearing stage commenced. Now, this is one of our grievances. The Panchayat residence certificates, the family registers, the domicile certificates, Aadhaar card, OBC certificates, and land allotment certificates. None of these are by themselves being accepted. And despite orders of the court, and then, my lords, we have mentioned because people are waiting in 4 and 5 hour queues over there. Now, please go over to page 2, para 5. We've formulated the specific point here. Now, the first suggestion is non-statutory category of logical discrepancies used to issue notices to 1.36 crore otherwise eligible electors. Now, this is our request. Direct the ECI to upload the reasons of each elector flagged as logical discrepancy cases online on the ECI website. May I request you to directly go to page, we've explained this more fully, but just go to page appendix 1 at page 8 of the same note. Now, I'm just giving you an example. Which is appendix 2. My mistake. Please go to appendix 2, appendix 2. Page 11. Page 11? Yes. Now, pursuant to your lordship's directions, this is what is being put up. But, as you will see, so the name of the elector is there, age, gender, and then the category notice just says DM, which is discrepancy in mapping. But the person doesn't really know when this is put up on those, the reasons are not indicated over here. So what is the reason for this particular discrepancy in mapping? Mr. Diwan, yes. We were informed that this is on the website, but when the notice is given to the person, yes, you're right. The particular yes, we've given you that example. You're right, but there is a lag as far as those notices are concerned. So we are suggesting some short reason should be indicated on this as well, because it will help the process. People will know why are they on that particular list. What's the reason for the list? Yes. To the extent that person must know the reason. Yes. Is absolutely justified. There is no difficulty. The only question is that what is the mode of communicating that reason? What we have been told on the day, because on 19th when we were passing this order, yes, we were also, because we thought that we are issuing very comprehensive direction so that there is every procedural part is smooth sailing. Yeah. Now we were told on that day that this list is not the only communication. Communication is individual notices to the person included in the list of discrepancies. Yes. And that notice then defined. That notice. So we've given you a sample in the note. Page 10. You're right. You're absolutely right. For example, page 9 and 10. All notices are containing the reasons. Lordships have also permitted them to take a representative lot of whether BLA or otherwise as they want. But this will certainly help if it is up there on the note and a short reason is indicated. The notice may carry, given the numbers which we are dealing with, by the time somebody receives it, reads it, etc. So this is my first suggestion. So, for example, page 9, as you are referring to. Yes, page 9. We've indicated over there.
Now, it said due to the mismatch between the name of your father as well as the current electoral rolls and as given in the electoral roll prepared during the previous SIR, as per the linkage shown in your enumeration form, you seem to be incorrectly linked with the electoral rolls. I think this is a reason, a well-explained reason. Yeah, so now I want to just take this, I'm obliged to your lordships. Now please go back to my note, just go to page 2. I'm going to now build on this point. Page 2? Yes. So on page 2 of the note, 5A1, I have made the point, then your lordships will see upload reasons is what we suggest. Now number 2, in 5A2, direct the ECI to withdraw all notices under the category which pertain only to name mismatch. Now look at this. Yeah. Page 5. Page 5. 5 I have nothing to say. 5A. সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর মামলা শুরু, মুখ্যমন্ত্রীর মামলার সুপ্রিম শুনানি শুরু। যেই ছবি আপনারা দেখছেন, নিজেই হাজির রয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি যেই সওয়ালগুলো করছেন যে কেন ডাকা হচ্ছে এই এসআইআর এর হিয়ারিংয়ে মানুষকে, তা তাদের কাছে স্পষ্ট নয়। কেন অসঙ্গতি তা প্রকাশ করা হোক। এখনো পর্যন্ত 4 দিন সময় বাকি, 4 দিন সময় হাতে রয়েছে। 63 লক্ষ মানুষের এখনো পর্যন্ত হিয়ারিং হয়নি। যদি প্রতিদিনের হিসেব করা হয় তাহলে 15.5 লাখ শুনানি এখনো বাকি। মুখ্যমন্ত্রীর নোট ইতিমধ্যেই বিচারপতিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তারা সেটা দেখছেন। মুখ্যমন্ত্রীর পাশেই রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সামনের সারিতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। 1,40,00,000কে নোটিশ দেওয়া হয়েছে। আইনজীবীর তরফ থেকে যে কথা বলা হলো, হাতে 4 দিন, শুনানি বাকি 63 লক্ষের। এখানে যদি কোনো মিসআপ হয়ে যায় তাহলে 11 দিন বাকি চূড়ান্ত তালিকা প্রকাশের। Yes. The name mismatch. Are you referring to the cases? Say, for example, just on illustrative basis. So, for example, one person writes Datta. Somebody may define, may spell it as D-U-T-T-A. The other may spell it D-A-T-T-A. Absolutely. That is one part. Similarly, Banerjee and Bandyopadhyay. Similarly, in Sharma, somebody may write SH, somebody may, many of them write SARMA. So your lordships have exactly anticipated what we have set out in paragraph 7A. In fact, we've given Datta, Ganguly, Roy and Ray as examples. But we've given actual examples of what is being faced at page 8. But now, according to you, you see. Look at, sorry. One is tell them to withdraw the notices will be, is something very impractical thing, because notices have been issued. No, I'm suggesting. My suggestion is that our estimate, it's an estimation, that in the logical discrepancy cases, please go to paragraph 7A on page 4. Just go to 7A of the note, page 4. A majority of the logical discrepancy cases, more than 50%, which is around 70 lakhs, are cases of minor name mismatches and spelling variations. And we've given the very examples with your lordship. Page 4 of the note. 7 subsection para A. A majority of the logical discrepancy cases, more than 50%, are cases of minor name mismatches and or spelling variations, and your lordships knows. Now we've given you an of actual electors. Please go to page 8. This just builds on the point which your lordship made. Please go to appendix 1, which is page 8 of the note. Page 8. Now, Mr. your lordship has it. So now Mr. Chirag Tibrewal, his discrepancy was father's name mismatch. My father's name was Kumar in the middle. Your lordship has it. Last column. My father's name has Kumar as the middle name in the 2025 SIR, which was not there in the 2002 SIR. I have been served a notice and called for a hearing on 27th January. Look at serial number 5. 3, just see 3. All right, 3. Well, let's please see, this is Ajimuddin Khan. Now see what has happened in his case. Father's name is shown as KHA, Alauddin Khan, in the Bengali, whereas it should be Alauddin Khan
Because Millers, you see, from the one from Bengali into English and vice versa, you can lose this. Yes. This may be software. Illustration number 3 may be slightly difficult because here you are saying Azimuddin. No, Azimuddin is. No, it's Alauddin. Alauddin. Father's name, Miller's father's name. So the spelling mistake is or spelling difference is in the name Alauddin Khan. No, that's his father's name. Please just see. The Chandramatra there. Yeah. The form in Bengal. Okay. Khan has become Yes. But And this is not in other states. Yes. Okay. This is the 2002 electoral roll was in Bengali. So when they translated it for this purpose, What can be? I don't, all right. What is your solution? Because then we are also thinking. No, so because these, there are two ways of looking at it. One is, look, this name discrepancy, Manoj, which is the bulk of it, is cramping even the available time, which is just a few days. So these name discrepancies, Manoj, should not be within this logical discrepancy to knock out people from the electoral roll, because it's taking. Look at the inconvenience. Look at one of those notices. Your solution, Mr. Dwivedi, have you think about it? Actually, more than 80 crores hearing have already taken place. Few more which are left. No. What about this kind of discrepancies which are not even a spelling mistake, which are only on account of the how you speak in the local dialect? This happens pan-India. It happens in Haryana also, it happens in Punjab also, it happens in West Bengal, it will happen in Tamil Nadu also. Yes. So we don't have instructions being chart given to us just now, Milord. It's not there in the IA, etc. But ordinarily, what my instruction. Mr. Diwan, let's find out. Name mismatch. Not being I don't want to interrupt. Please don't purge people. Mr. Sibal, you are unwell today. You better take rest. I am going to, Milord. I just want to interrupt. Your Lordships will remember, Mr. Dwivedi made a solemn statement. Then where is this kind of discrepancy? We're not going to bother about it. Your Lordships will remember that. He said if it's a question of spelling, I'm not going to, this is not something that will be. Only if you were in Bengal, Mr. Dwivedi, you will be pronounced as Dwivedi. B will become B. And you will also be ousted. Yes, then you will be expelled. Language doesn't have a verb. Gujarat will become Bengali language doesn't have a verb. Sir, instead of my brother being addressed as Vipul, they will address as Vipul. On this aspect, may I just sorry? But my name there will be no mistake because it's a basically Bengali name. Sir, it may be, sir. Sorry, sir. With your Because you- question, could we just have an insight over here from? Yes, please. 5 minutes. If you allow me. So, go ahead. My understanding was that mere spelling mistakes notices are not being issued. are being sent. But now that this chart is being issued, is shown to your Lordship just now, Milord, I need to get an instruction. Your Lordship may have it tomorrow or day after, whenever I can. The executive head of the state is also very much present. If the state government provides a team of officials who are well conversant in Bangla and who are well conversant with the local dialect, and they scrutinize these, just scan through this and tell the commission that this is here only a local dialect mistake, and not any identity mistake. That will help them. No, it will help them, but it's apparent. Actually, apparent in some of the cases on illustrative basis it may be, but it will become humanly impossible for you or for us to go through and to. Lordship May I explain you, sir? Give me time till tomorrow day after, Milord, then I can get back. May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. I am a. Can there be any doubt, Madam? No, sir. No, sir. I am very grateful, sir, because of your kind.
kindness, my humble regards to my Honorable Chief Justice, Mr. Babchi and Mr. Panchali also. Panchali ji also. Thank you very much. And my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. Sir, the problem is, always our lawyers fight for the case and they're fighting from the beginning. We are also. But sir, when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission, including all the details, but no reply, sir. I'm a bonded labor, sir. Maybe I prefer that. I'm a very less important person. I prefer that. Sir, I'm from a common family, but I am not fighting for my party. Madam Mamata, sorry for interruption. The state of West Bengal, in its own right, has filed a petition, right? Today, of course, you are also coming in your individual capacity, but state of West Bengal, in its own right, there is nothing wrong in that. State of West Bengal has also filed a petition. No, state of West Bengal has not filed. One of the best concerns in the Supreme Court, fortunately, are there to not only are to represent the case of the state. Mr. Sibal appeared on that day. Today also, incidentally, Mr. Diwan is there, and in the other matter, Mr. Gopal is there. The best of the team, the legal team in the Supreme Court is there to assist us in the matter. Mr. Sibal, though slightly relevant. Sir, if you allow me 5 minutes only. Now he is there. Only 5 minutes only. We will give you, not 5, we'll give you 15 minutes. We are only pointing out that on 19th January, when the matter came before us, Mr. Sibal very eloquently he explained the procedural difficulties which the state was experiencing and where the state had some genuine apprehension for exclusion of the bona fide citizens of the India, citizens of West Bengal, the residents of West Bengal who are citizens of India. So therefore those directions, the direction which Mr. Diwan just read out were issued. Today, in your petition, some additional issues are being flagged. Absolutely right. Issues are being flagged. Every problem has a solution. So we must look toward the solution in order to ensure that no innocent citizen is left out. This SIR is based upon only on 3 grounds. Dead persons excluded, no difficulty, neither you will want, nor anybody will plead for the dead persons. Similarly, the persons who are disqualified to remain for any reason, somebody is convicted, whatever may be any ground in the law, you will not plead their case. Similarly, migrants, the word is migrants is also one of the grounds. Those who have left West Bengal, even you will not plead there. But the genuine persons must remain there. Now, among the genuine persons, one of the ground, as Mr. Diwan has today flagged, and we are thankful to you also, that in your petition now this issue has been raised, that because of the local dialect or because the manner in which the Bangla people will proudly pronounce a name or because of that, and this all because nowadays AI assisted computerization, that you are speaking Datta and they are recording something else. If this kind of things are happening, we will find out a solution. They will have to find out. They can't. They will not like to run away from that responsibility. That by virtue of this kind of mistake, the genuine and bona fide person must not be excluded. Sir, what happens now? Only one. Sir, what happens now? Permitted before they could open millets. Insofar as the Election Commission of India is concerned, I represent. In that matter, so far we have not been served with any pleadings. We are clueless what their grievance is. If it's been there, if it's served on us, a week's time given, we'll get all instructions, we'll place it before your lordships, and look forward to any genuine difficulty to be redressed. Week's time will be too late. So be it, millets, let it be on Monday. Week's time, let it be on Monday. Sir. Because millets were clueless what the grievance is. Sir, this is not... I understand. Item 21 please allow me, sir. There is a reply in 21. You are right in saying that you have not been even given copy because the matter is coming first time for hearing. Indeed. The only thing is that since
all this entire procedure has a timeline. At that timeline, we had extended on 19 January for another 10 days. True minutes. But that 10 days time is also now, because they rightly pointed out by Mr. Diwan, that out of that extended period, only 10 days are left. 4 days are left. After those 4 days, only 11 days are left. So this being a timeline, we can't grant you the luxury of 1 week notice or 2 Minutes on Monday, so that we'll come to know what the grievance is and we'll suggest or place with your lordships the remedial measures. Please allow me to finish my point, please. In principle, yes. If it is happening that Roy, Datto, Ganguly, Upadhyay, anyone like this, by virtue of the local dialect, if the name is being spelled out slightly different than what the accurate words might be, somebody can say. Precisely. In a given case, we do not know how Tagore is also defined. Maybe somebody put the E in the last, somebody may not be putting E. But that does not mean Tagore is not Tagore. Millets. So, you also have to come out with a... What they cannot afford to forget. So is the state can suggest us, so we out. We will... Millets, even the field staff are local, they pretty much know all Respected this. Chief Justice, sir, Not that I am imposed. giving you the example. I can show you some photographs. If you allow me, only I want to submit, sir, I want to lay, because it is not my photograph. All the Bengali leading newspapers, it is reported. You'll be surprised to know the, sir, only, sir, my submission, sir. Sir, their SIR process is only for deletion, not for inclusion. Mismatch, not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's changed her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. That's why we are... Now, sir, only just want to, sir. Number two, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their number also just unilaterally deleted. It is just because they shifted their houses. Sir, you will appreciate sometimes some people work some office, they go to they transferred other offices, they work somewhere. Sometimes the poor people, they purchase the flats, they shifted their addresses, but they are the genuine people are staying there. But because of the name of logical discrepancy, now they change the name. No, instead of logical discrepancy, when you gave order, sir, they violated, and they say it is the discrepancy mapping. Sir, can they even violate your order? Number two, sir, we are grateful. Bengal people are so happy that this court gave order that Aadhaar card will be one of the proof documents. But they said no, with Aadhaar card. Sir, in other state, sir, the domicile certificate is allowed. Sir, the family registered card is allowed. Sir, the government housing card is allowed. The health card is allowed. The bank books means whatever caste certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Sir, 4 state opposition state are going for on the eve of election. But why after 24 years, what was the hurry to do it? What it takes 2 years, only within 3 months, even when the festival season is there, when the harvesting season is there, when people are not in a mood to be in the city, they were in the outside, but they are traveling, and that time they issued the notices and all this. Sir, more than 100 people died, sir. Can you imagine? Sir, BLOs died, and they have written the letter that CEO is responsible for my committing suicide. So many BLOs are murdered, they died, and also more than 150 people died, and so many are hospitalized. Sir, because of the harassment of the people, because of Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? The state government, we cried foul, saying that why not Assam? Cooperation. They say why not Northeastern? Madam has come all the way to speak something. Indeed, Millet. But the only thing is that, Millet, if it's off the record, we need to. Madam Mamata, let me clarify 2-3 things to you.
about the Aadhaar card. About the Aadhaar card, this matter about SIR's validity issue. SIR's validity issue is being argued before us from last more than 2 months. In the main judgment, which was the first case, we have reserved the judgment. Therefore, we are not in a position to comment with regard to the credibility, credential, or admissibility, and to what extent about the Aadhaar card. That issue has been argued before us. We have reserved the judgment. But you also will appreciate Aadhaar card has also its own limitations when you will read that statute under which it is issued. At the same time, with reference to its insertion in the RP Act, what will be its value? We are yet to determine that part. You have one part. Second, you have pointed out this issue of the discrepancies part. In this case, one way out can be that you give a team of officers. The Election Commission can take them on deputation in the sense that those can also be part of the Election Commission team, verify that here it is a spelling mistake or it is only because of the local dialect that this mistake is occurring. Those must be rectified. That has to be rectified. So let us see what response they will give. We will grant them 1 day time. Tomorrow or day after. No, sir. What happens, sir, ultimately, in practical, ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the Election Commission office through AI. Sir, earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. Sir, earlier first phase, 58 lakhs deleted. There are so many people are alive, and now they are being declared that their death. Sir, the anti-women, so many women. Madam Mamata, if need arises, we will mandate it. We will direct. Every document will have to be signed by the BLO, who are the authorized officers and who are the authorized notified officers. Kindly see the directions on the website. Let's so far as the so-called micro observer. Micro observer is the final authority. Election Commission, WhatsApp Commission. WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They could certificate on record. They are all government of India officials. My lord, in one of the matters, government is a party. Lord, but the problem is that they are not allowing the people. Let the matter. They are not allowing the state officials. Possibly for most of the submission. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. Let that be a direction, Millets. We should be served the copies. May I just highlight? I have something. Yeah, I just want to highlight 2 points. If your lordship would just take up, I want to save time, so just go to my note for a moment. Just go back. But I want to intervene for 1 minute, if your lordship permits, Lord. We have written several letters to the state government to give us Group B, Lord, the class 2 officers of the rank of SDM or equivalent, so that, Lord, EROs can be appointed. That's the standard pattern, Lord, that they should be class 2 officers because they decide vital rights papers and all. No, that has now they have given, Lord, only about 80 officers of that rank. Rest, all of them were given who were clerks and below, who were working under the pressure of the state government. Therefore, we had to appoint, Lord, micro observers who can assist, Lord, in case, Lord, they are in the confusion. So the fault lies with them in not giving us class 2 officers for performing the job of AERO and ERO. So that's the reason why this is happening. And these micro observers are validly appointed under Section 13C, read with 3. No, there is no statutory rules. My learned friends are not right, Lord, that they are not, we are not entitled to appoint them. If this is the state of affairs, which is not contemplated by the rules and the state is not cooperating, then there's no alternative except to appoint the observers who can assist. Class 3 officers from Anganwadi and so on, they are being given to us. So that's the reason why assistant. There is only one. But they are not assisting. There is one side of the story. May be true, may not be true. I'll not go into it. There is one more petition where the Election Commission of India has filed an affidavit. So that also may be taken on record. It's not listed on board. It was mentioned by Mr. Giri.
My lord, I am appearing in that matter and I have read the affidavit. My lord, that also will have some bearing, my lord, in ultimately what your lordship passes the order. And we have highlighted all the difficulties we have been facing, my lords. My lord, my lord, my lord. My lord, it is pointed out the hostility. Just have 1 minute. I just want to highlight. A victim, that's all, my lord. I am saying let us confine. No. Ask them to at least 2 days time we'll have to give Yes, them yes. to seek their response. Sir, matter is not correct, sir. Survey copy, my lords. But fair enough. It amaka- What I'm highlighting is just 2 things so that your lordship sees them. Let me say this, no, there's no problem of time, my lord. The first Have some buffers if there is Arey bhai, eta more than 1 crore already heard. And if somebody is not heard, your lordships are there and we are, our power is We there. have been extending time. We have been extending time. We have been- My lords have passed a slew of directions. My lordship, with my humble regards. May I tell you, sir, Whatever they have pointed out my and my- opponent lawyers raised. That. Sir, that is not correct. That is not correct, sir. Madam Mamata, we have no doubt about the ability of Mr. Diwan. He is one of the best senior counsel you have chosen. Yes, let him with his permission. on your behalf. With his permission, sir. Only one thing, sir. Your point we have well taken. Sir, it depends on some district, some states, sir. We have suppose 44 district. We have 23 district. Now SDM depends on the district wise. Now whatever we have the strength, we have included all. We are cooperating to them all. To provide class 2 group. Yes, we have given, sir. Whatever they ask, we have given. But they are telling All right. Please. what I don't believe. I think we will be able to find out a practical solution. Very well. On Monday when we take up this matter, we are granting them 2 days time to have instructions based upon all the notes and information which you have gathered. Very well. And you also on Monday, please give us the list of the Group B officers which you are in a position to spare and to provide to them for their Furnish it in assistance. advance. So that And your lordships may list that matter also because Yes. there is direct bearing on that. ICT. There is an atmosphere of hostility. Election Commission says. And it contains all our communication to the government. The written Trying for help. issued contemporaneous. issue notice. Lords, I have one apprehension, that's all I have. I don't want Mr. Dwivedi coming on Monday and saying now we have finished 1.2 crore hearings as a figment of his It's all right. numbers. We are entitled to our defense. That's what we said. That's an ongoing exercise that will continue. Sir, only my last submission, sir. Sir, what about they have only first phase 58 lakhs deleted. They didn't have any scope to appeal even Form 6. Number 2, the second phase, 1 crore 30 lakhs. Only my request would be, whatever the system is maintaining the other state, they are only targeting Bengal. Only for Bengal, they appointed these micro observers. Not the forum, my lords. Yes, for to bulldoze the West Bengal people. My humble submission will be, sir, the logical discrepancy case not to be deleted, and there should be, as it is, it should be cleared by the DO and the ERO, not with the micro observer, not with the role observers. My lords, they as well see your lordship's directions on the last occasion. Give us the list of the officers whom you can spare. Yes. Whom you can spare. Yes. Probably, once the officers are made available, Yes. then micro observer will not be required. Not be necessary, absolutely. Yes, absolutely. Can do it. Whatever the And on role they Monday are itself, we are taking up the matter on Monday. Meanwhile, they will also get instructions and you also give us that list. Very well. Mr. Diwan, please ask your junior to give Yes. complete set of paper book. Of course. In both matters, we'll Both matters. And in Mr. Gopal's matter, Sir, with my humble regards, I convey my great regards, and I will just tell save democracy. Joy Save democracy. He is a renowned author, Jnanpith Puruskar awardee. There might be some mistake. Please, you tell your officers also to be a little bit sensitive. We'll examine, my lords. Don't issue notice to persons like. We have never been divorced from common sense. Unnecessarily embarrassed. We are addressing them. There is some If they extra want time to make required to sensationalism, spend. that's No, it. just one last thing I want to flag. When we argued the merits in Bihar, your lordships noticed this logical inconsistency, etc., were not issues there. The problem is, every time a new state comes up, there will be a new issue which has absolutely no constitutional. Every day changing the decision. State may have Now, after problems this, it will as they have been creating. new issue. Yes. Every state will have some new issue. Exactly. It is bound to be also. But it has to have a legal basis. Without a legal basis, they can't start examining something which is not from the draft The at state all. government fights a constitutional body. What could be the legal basis? Notice in both the matters.
issue notice, then assisting counsel wants to accept notice on behalf of the Election Commission of India, wants to accept notice on behalf of the Chief Electoral Officer West Bengal. Then we have briefly heard Sir Shri Shyam Diwan and Gopal Shankar Nair, senior counsel on behalf of the petitioners, and Sir Ms. Trivedi and Rakesh Trivedi and Ms. Naidu, senior counsels representing the Election Commission of India. During the course of hearing, it is pointed out by learned solicitors of India that there is another petition hearing number so-and-so, and the issues raised therein or the affidavit filed by Election Commission of India will have some bearing on the merits of these cases. Consequently, that order petition is also ordered to be taken up along with these cases on Monday, due to date of the Monday. The parties shall have respective instructions on the date fixed. Great. Take up on Monday. Grateful. Thank you. Sir, we are very grateful, sir. Madam, No, of course, sir. Of course, sir. Please protect the people's rights. সাধারণ মানুষের অধিকার যাতে রক্ষা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, সুপ্রিম কোর্টের ছবি আপনাদের দেখাচ্ছি। পরবর্তী শুনানি আগামী সোমবার। তিনি জানালেন যে আমরা গ্রেটফুল, দয়া করে মানুষের অধিকার রক্ষা করুন। শেষ কথা যা শুনলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে, যেই কথাগুলো এতক্ষণ এই সওয়াল জবাবে উঠে এলো, আপনাদের কাছে সুপ্রিম কোর্টের একদম কোর্টরুমে সেই ছবি রাখছিলাম। এসআইআর নিয়ে সুপ্রিম সংঘাত এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যেই বিষয়গুলো নিয়ে সওয়াল করেছেন, এসআইআর এর শতাধিক মৃত্যু, বিএলওদের মৃত্যু, আতঙ্ক, রাজ্যকে বুলডোজ করা হচ্ছে এবং কোথাও গিয়ে আধার কার্ডকে, যেটা সুপ্রিম কোর্ট তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আধারকে মান্যতা দিতে হবে, আধার মান্যতা পাচ্ছে না। ভোটের আগে কেন তাড়াহুড়ো করে এসআইআর? সুপ্রিম কোর্ট আধারকে মান্যতা দিয়েছে কিন্তু কমিশন সেটাকে মান্যতা দিচ্ছে না। পদবি বিভ্রাট, তা নিয়েও বারবার ডাকা হচ্ছে শুনানিতে। 4 দিন বাকি, আর হাতে হিয়ারিং এর আর 4 দিন, কিন্তু এখনো পর্যন্ত 63 লক্ষের হিয়ারিং হওয়া বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেইগুলোই রেজ করলেন। আগামী সোমবার পরবর্তী শুনানি। অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, এতদিন মানুষের প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলি হচ্ছিল, হয়রানি, হেনস্থার চূড়ান্ত ভোগান্তির মুখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছিল, সিনিয়র সিটিজেনদের অসুবিধা হচ্ছিল, বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ির ঠিকানা বদলে যার কারণে এলডি তালিকায় নাম দেওয়া হচ্ছিল, বাস্তব যে সমস্যাগুলো ছিল, বিভিন্ন আইনজীবী মামলা করেছেন, এই এসআইআর সংক্রান্ত মামলা রাজ্যের হয়ে মামলা করেছেন অনেকে, কিন্তু মানুষের যে প্র্যাকটিক্যাল সমস্যা, সেই সমস্যাটা আজ মুখ্যমন্ত্রী সরাসরি দেশের প্রধান বিচারপতি বেঞ্চে জানালেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যকে কার্যত নারীর থেকেও বেশি ভালো চেনেন এবং সেটা কার্যত একসময় সিবিআই বলেই ফেললেন যে এই রাজ্যে সরকার এই মামলায় রয়েছে, এর আগে একটি মামলা করেছে, কিন্তু আপনার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অবশ্যই এক্ষেত্রেও সমস্যা নিশ্চিতভাবে সমাধান বেরোবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরপর যে বিষয়গুলি গত বেশ এই এসআইআর পর্ব জুড়ে যেগুলি হয়রানির ছবি আমরা নিউজ এক্সপ্রেস বাংলায় বারবার দেখিয়েছি, সেইগুলি কার্যত জলের দ্রুত পরপর করে চললেন। বিয়ের পর মেয়েদের ক্ষেত্রে সমস্যা ছিল, তাদের ঠিকানা বদল হয়, তাদের সারনেম বদল হয়ে যায়, কিন্তু তাদেরকে এলডির নামে তালিকা ডেকে পাঠানো হচ্ছে। কারণ প্রধান বিচারপতি বলছে যে দত্ত ইউটিটিএ কেউ লেখে ডিএটিটিএ, একই রকম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি নিজেও, অর্থাৎ তার ব্যানার্জি এবং বন্দ্যোপাধ্যায় এই যে সমস্যা, এইগুলিকে এলডির আকারে রাখা হয়েছে। কারণ এই এলডি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই নোটিশগুলি যেন প্রত্যাহার করা হয়, এমনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল। এবং কার্যত এই রাজ্যে কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে, আর যে 11টা রাজ্যে এই মুহূর্তে এসআইআর হচ্ছে, বা যদি ধরেও না হয় যে বিহারের ধরে 12টা রাজ্যে, সেখানে কিন্তু কমিশন এইরকম পদক্ষেপ করেনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বুলডোজ করা হচ্ছে এই রাজ্যকে, এই অভিযোগ আনলেন প্রধান বিচারপতি বেঞ্চে। এবং বুলডোজ করার জন্য কি করা হচ্ছে, ডিইও অর্থাৎ ডিএমরা, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইও তার আন্ডারে রয়েছেন, তারা ইলেকশন অফিসার, ইআরও রয়েছেন, তার নিচে এইআরও রয়েছেন, এরপর বিএলও রয়েছেন, তাদের কোনো ক্ষমতা নেই। কার্যত কমিশন তারা ওপর থেকে পুরোটা সুপারসিড করছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই জন্য রাজ্যের এই যে অফিসাররা কাজ করবেন, কিভাবে করবেন, কারণ
কেন্দ্রীয় সরকার থেকে কর্মী নিয়ে মাইক্রো অবজার্ভার বসিয়ে দিয়েছে কমিশন। কোন রাজ্যে, এতগুলো যে রাজ্যে এই মুহূর্তে এসআইআর হচ্ছে, প্রধান বিচারপতির দিকে তিনি করজোড়ে নিবেদন করলেন, একটা রাজ্যে এই ধরনের সমস্যা আছে কিনা দেখুক প্রধান বিচারপতির বেঞ্চ, যদি থেকে থাকে তাহলে তিনি মিথ্যা। কারণ এক্ষেত্রে আইনি ভাষায়, আইনি যুক্তিতে আইনের বিভিন্ন ভাঁজ আছে, সেই ভাঁজের মধ্যে দিয়ে আসল ইস্যুগুলো বারবার কোথাও যেন হারিয়ে যাচ্ছিল বা কম বলা হচ্ছিল। তাই বাস্তব সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যকে যেভাবে চেনেন, কার্যত এই রাজ্যের প্রত্যেকটা জায়গায় তার যাওয়া, প্রত্যেক জেলা, প্রত্যেক ব্লক তিনি এবং প্রত্যেক গ্রাম তিনি যেভাবে চেনেন, কার্যত সেই সমস্যাগুলি তিনি পরপর তুলে ধরলেন। কি বললেন প্রধান বিচারপতি? আজকে যেটা সুফল বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনের জন্য, প্রধান বিচারপতির বেঞ্চ, এখানে বিচারপতি জয়মাল্য বাগচি ছিলেন বিচারপতি পাঞ্চলি, তারা বললেন এই মামলায় ইউপিআই জাতীয় নির্বাচন কমিশন তারা কোনো লাক্সারি স্ট্যাটাস দেখাতে পারবে না। কারণ 14 তারিখের মধ্যে ফাইনাল লিস্ট বেরোবে, তার 11 দিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে, কাজেই নতুন করে কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না। এক্ষেত্রে এলডির যে সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় এই দিবসে দাঁড়িয়ে বলছেন, এই সমস্যার সমাধান সূত্র বার করতে হবে। কমিশনের কাছে সমাধান সূত্র কি আছে? কমিশন বলছে তারা নোটিশ পায়নি, তাদের একটু সময় দেওয়া হোক, তারা অবস্থান জেনে এসে বলবে। প্রধান বিচারপতি বেঞ্চ বলল এইভাবে সময় নষ্ট করা যাবে না। সোমবার দিন তিনি মামলা রাখছেন। রাজ্য সরকারের উদ্দেশ্যে একটা যেটা পজিটিভ বার্তা দেওয়া হয়েছে, এই যে বানান ভুল বা বাবার সাথে মেয়ের বা বাবার সাথে ছেলের এই যে ম্যাচিং আনম্যাচিং বা এই যে এলডির বিষয়গুলি রয়েছে, এই বানানগুলোর ক্ষেত্রে কোনটা সঠিক বানান, এবং যেমন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি, চট্টোপাধ্যায় চ্যাটার্জি, এই যে বানানগুলি রয়েছে, এই বানানগুলি যাতে কোনটি সঠিক ধরা হবে সেই সংক্রান্ত বিষয়ে রাজ্য কত অফিসার দিতে পারবে কমিশনকে, কমিশন তাদেরকে দিয়ে এই বিষয়টা যাতে দ্রুত সমস্যা সমাধান করতে পারে সে বিষয়ে সচেষ্ট হবে। এবং প্রধান বিচারপতি জানিয়েছেন যে প্রধান বিচারপতির বেঞ্চ এটা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি যে মামলা করছেন সেই মামলায় তিনি যে বিষয়বস্তু আদালতের সামনে রেখেছেন তাতে নতুন কিছু বিষয় রয়েছে। এই নতুন বিষয়গুলি বলতে গিয়ে সিবিআই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন ঘুরিয়েছে। এইখানেই আমি জানতে চাইবো যে নতুন কিছু বিষয় রয়েছে, নতুন কিছু ভাবার জায়গা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেই পয়েন্টগুলো আজ রেজ করেছেন, দেখো আগামী সোমবার শুনানি হবে, আগামী সোমবার পরবর্তী শুনানি, কিন্তু 4 দিন আর হাতে বাকি রয়েছে এই হিয়ারিং এ, যেখানে এখনো পর্যন্ত 63 লক্ষের মতো লোকের হিয়ারিং এ ডাক পাওয়া বাকি, হিয়ারিং হওয়া বাকি। সেক্ষেত্রে কি হতে পারে? দেখো এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্ট পুরো মামলাটা গ্রহণ করেছে এবং সোমবার দিন তার সমাধান সূত্র খুঁজে বার করার জন্য নির্দিষ্ট দিন নির্দিষ্ট করেছে, এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার আবেদনে এটাও বলা হয়েছে 2002 সালে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে দেখছি যে সেখানে ভোটার তালিকা ছিল বাংলায় নাম, কাজেই বাংলায় যে নাম ছিল যেটা ব্যানার্জি ছিল সেইটা যদি ইংরেজিতে বন্দ্যোপাধ্যায় লেখা থাকে তাহলে সেই সমস্যাটা তো রাজ্য সরকার বা যিনি ভোটার বৈধ ভোটার তিনি ক্রিয়েট করেননি, তাহলে বাংলা বা ইংরেজি একসঙ্গে দুটো ভোটার লিস্ট ছাপার দরকার ছিল। সেই ভোটার লিস্ট দিয়ে বুথে বুথে কাজ করা উচিত ছিল। কোথাও বাংলা ভোটার লিস্টের উপর কাজ হচ্ছে, কোথাও ইংরেজিতে ছাপা ভোটার লিস্টের উপর কাজ হচ্ছে। এই যে পার্থক্য, এবং এই পার্থক্য থেকে এলডির মতো কনসেপ্ট আনা হয়েছে, এই এলডির কনসেপ্টটা সমস্ত নোটিশ প্রত্যাহার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেদন রেখেছেন, এবং এলডির নোটিশ প্রত্যাহার করা যাবে কিনা তার জন্য সমাধান সূত্র রয়েছে বলে মনে করছে প্রধান বিচারপতি বেঞ্চ। তাই সমাধান সূত্র খোঁজার জন্য সোমবার দিন পরবর্তী শুনানি বের করা হয়েছে, এবং রাজ্য পর্যাপ্ত আধিকারিক দিয়ে কত পরিমাণ আধিকারিক দিতে পারবে এবং এলডির এই ধরনের সমস্যাগুলো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কমিশনকে কিভাবে কত বিষয়তে সাহায্য করতে পারবে সেটা সোমবার দিন নির্দিষ্ট হবে। তবে যেহেতু সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন গ্রহণ করেছে এবং তা সোমবার শুনানির জন্য রেখেছে, কাজেই এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ঝুলে গেল। কাজেই কমিশনের যে ডেডলাইন ছিল 14 ফেব্রুয়ারি তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, সেটাও কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রইল। কাজেই এখন আর ওই যে টাইম লাইনে চলছে কমিশন সেই টাইম লাইনটা একটু চেঞ্জ হতে পারে, অন্তত আজকের মামলা সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করার মধ্যে এটা স্পষ্ট। একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই, সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব চললো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে পয়েন্টগুলো তিনি রেজ করেছেন সেগুলো ভাবার জায়গা, সেগুলোর জন্য স্পেস সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতিদের তরফ থেকে দেওয়া হলো আমরা দেখলাম। এবং সোমবার দিন, আগামী সোমবার পরবর্তী শুনানি। এই মুহূর্তে দাঁড়িয়ে যেই পয়েন্টগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেজ করেছেন, পদবি বিভ্রাট, কারোর স্থান বদল করা, আধারকে মান্যতা না দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবার অবকাশ রয়েছে। ফলত এই যে 4 দিন বাকি আর 63 লক্ষের হিয়ারিং হওয়া বাকি,
সেখানে দাঁড়িয়ে টাইমটা কি বাড়বে? এসআইআর এর তালিকা প্রকাশ 14 ফেব্রুয়ারি, সেটাও কি বাড়বে? অবশ্যই নজর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বেরোলেন, যে ছবি আপনারা দেখছেন। मैम कुछ कहना चाहेंगे मैम? मैम कुछ कहना चाहेंगे मैम? मैम कुछ कहना चाहेंगी? दीदी प्लीज कुछ कहना चाहेंगी? खिड़की से दूर। हाँ कोई बात नहीं। না, সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তিনি পরবর্তীতে এই সম্পর্কিত বক্তব্য রাখবেন, কিন্তু আপাতত আপনাদের জানিয়ে রাখি আগামী শুনানি পরবর্তী শুনানি সোমবার। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর এর যে টাইম লিমিটেশন, যেই হিয়ারিং এর যে আর 4 দিন বাকি, 63 লক্ষের এখনো পর্যন্ত হিয়ারিং হওয়া বাকি, সেই টাইম কি বাড়বে? 14 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ, 14 ফেব্রুয়ারি, সেখান থেকেও কি টাইম লিমিট বাড়ানো হবে? অবশ্যই নজর রয়েছে আমাদের সেদিকে। सर मैं साइड में मैं पीछे चलता रहूंगा बस प्लीज दीदी कुछ कहेंगे दीदी कुछ कहेंगे दीदी बाहर दीदी वाह यहाँ पर सर आने दो निकलने तो दीजिए सर जगह तो सर निकल सर सर मैं साइड में मैं पीछे चलता रहूंगा बस प्लीज दीदी कुछ कहेंगे दीदी बाहर वाह यहाँ पर नीचे करो कैमरा भाई नीचे हो जा यार भाई पीछे हो जाओ नीचे करो माइक दिखाओ माइक दिख रहा है बोलिए सर माइक नहीं दिख रहा बोलिए सर रिकॉर्ड रोल कैमरा आईएनएस नहीं दिख रहा दिखाओ भाई প্রধান বিচারপতির ঘরে মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিল, রিট পিটিশন, সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরো অন্যান্য যে মামলাগুলো রয়েছে, দোলার মামলা, ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা, এই 3টে মামলাই হিয়ারিং হয়েছে। তো হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন, কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো, 15 মিনিট দরকার হলে শুনবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক। তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? এরকম যেমন বিপুল, জজ সাহেবরাই বলেছে যে বিপুল, তো বাংলাতে উচ্চারণ তো বিপুল, তা সেটা কি করে মিসম্যাচ হয়? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই। তারপরে আছে ডেথ পার্সন, 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। এবং এই যে স্ট্যাচুটে যে ক্ষমতা দেয়া আছে ইআরও এবং ডিআরও, সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আসছে, সেটাও ইলিগ্যাল। এবং যেটা
বড় কথা যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেওয়ার তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। আরও 2-3টে ম্যাটার আছে, সেগুলোকে ট্যাগ করা হয়েছে। তারপরে সব মামলাতেই নোটিশ হয়েছে এবং সব মামলায় হিয়ারিং হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসছিলেন, যে তার যে বক্তব্য পশ্চিমবাংলার মানুষের হয়ে বলার, তার অনেকটাই আজকে বলেছেন। বাকিটার পরে হিয়ারিংয়ে উনি যদি আসতে পারেন তাহলে বলবেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসছিলেন, সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটিভাবে এগ্রি করেছেন। তাহলে আমি বলবো না, চলে যাচ্ছি। তো তাহলে সেগুলো মোটামুটি গ্রহণ করেছে। সোমবার দিন আবার মামলা হবে, তারপর দেখা যাক কি অর্ডার দেওয়া হবে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেক, সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন। টুডে the writ petition filed by Mamata Banerjee was taken up for hearing, and Mamata Banerjee has argued her case. Few points have been argued, and the Honorable Court observed that if required, more time will be given to her to argue her matters. And one observation is important, that the Honorable Court has said to Mamata Banerjee that 2 important points have been taken in the petition itself that's needed to be considered and decided. The Mamata Banerjee has argued the points. Number 1, only the deletion process is going on, no inclusion process has been taken up for long 4 months. Number 2, there is no power to appoint micro observer and the role observer. And the role observers are, they are not subdivisional magistrate level rank. They are coming from Coal India, RBI, etc., etc. And all that micro observers have been brought from the BJP states and argued that only in the 2 or 3 states where non-BJP is there, this is the process hurriedly is going on. But in the BJP state, the process has not been commenced, like Assam, North India, these cases. So far the logical discrepancies concerned, she has said that very minor mistake, that has also been taken very seriously. Example given, father's name was Khan. Now this time they have printed Khan. So whose mistake it is? Court has given the example. Datta, D-U-T-T-A, Datta, D-A-T-T-A, Datta. Bandopadhyay, Banerjee. Court has given the example. Bipul, B-I-P-U-L. In Bengali it is Bipul, B-I-P-U-L. How these mistakes can be how they can be disqualified for that. Now the Election Commission has been asked to address all that issues. So many issues have been raised, and orally it has been observed by the court
that they may extend the time for the hearing purpose, because only 4 days are left and 56, 58, nearly 60 lakhs have not yet been heard, which is not possible within this short period of time. Therefore, the court has kept the matter on Monday for further hearing, and they have been asked to give it any response they want to give it. One point was raised by the Election Commission that so many SDM is not available in West Bengal like Bihar. Bihar is having 43 districts and West Bengal is having 23 districts, and every district, all posts of subdivisional officers are filled up by the SDM, those who are IAS or WBCS senior officers. Those who are now the court has asked whether the grade 2 officers can be given to help them. The Mamata Banerjee has said yes, it can be given. Number 3 is that the court has said whether this Bengali and meaning, for that reason Bengali officers will be available or not. Mamata Banerjee has said yes. आज जो मामला हुआ है, जो था ममता बनर्जी का, वो मैटर आज को हियरिंग हुआ. उसका हियरिंग का बाद और ममता बनर्जी जो पॉइंट है उस पॉइंट को, उनका जो पॉइंट है उस पॉइंट को उन्होंने बोला है. कोर्ट परमिशन दिया है, उन्होंने आर्गुमेंट किया है. सबसे बड़ा पॉइंट जो है, उन्होंने बोला जो अभी 4 महीना के लेके सब डिलीशन हो रहा है, इंक्लूजन नहीं हो रहा है. जब स्पेशल इंटेंसिव रोल में जो इंक्लूजन होता है वो इंक्लूजन बंद है. 2 नंबर वाला है, छोटा छोटा जो मिस्टेक है, वो मिस्टेक इलेक्शन कमीशन के लिए हुआ है, वो मिस्टेक को बड़ा करके देखा है और उसको डिलीट करने के लिए कोशिश किया है. जैसे somebody's title, किसी का सामने हुआ है खान, उसका आ गया खां, कैसे होगा? किसी का नाम है विपुल, उसका नाम है विपुल हो गया. बंगाली में बोलता है ना विपुल, तो क्यों उसका नाम बात जाएगा? बंदोपाध्याय बैनर्जी, क्यों उसका नाम बात जाएगा? ये सब कोर्ट ने भी बोला है. कोर्ट ऐसा ही बोला है. और जो माइक्रो ऑब्जर्वर के लिए बोला है, ये माइक्रो ऑब्जर्वर जो उसको दिया है 8100, वो उसको बाहर से लेके गया है. कोई इस टाइप का माइक्रो ऑब्जर्वर कभी कोई स्टेट में अपॉइंटमेंट नहीं किया है. एंड माइक्रो ऑब्जर्वर वो लोग एसडीएम लेवल का नहीं है. कोल इंडिया से ऑफिसर लिया है, आरबीआई से ऑफिसर लिया है, स्टेट बैंक ऑफ इंडिया से ऑफिसर लिया है, रेल से ऑफिसर लिया है. ये नहीं चलेगा. और ऐसा बोला को जो बीजेपी स्टेट है उधर का ऑफिसर को लेकर इधर के ले आया माइक्रो ऑब्जर्वर के लिए, और डिसीजन जिसको लेना है आइन का मुताबिक वो ईआरओ और डीईओ, उसको आज बोला जो पहले बोला जो इसका नोटिस दिया वो सोमवार मंडे में इसको रख दिया मंडे को हियरिंग के लिए. और कोर्ट ने बोला है जो इसको बोला कोर्ट में जो इसका टाइम बढ़ाने का इरादा है कोर्ट का, वो भी कोर्ट माइंड एक्सप्रेस किया है. और माइक्रो और जो पॉइंट जो बोला है उसको देखेंगे. और छोटा कोई गलती है तो गलती नहीं मानेगा, ये भी कोर्ट बोल दिया. छोटा कोई गलती है, कोर्ट ने बोला इसका जो ऑब्जेक्ट है उसका है जो डेथ है उसको डिलीट करो, जो ट्रांसफर हुआ है उसको डिलीट करो, लेकिन होलसेल डिलीट नहीं करना सकता है. कोर्ट ये भी उनका जो सोचना है वो बता दिया इलेक्शन कमीशन को. और एक बात बोला इलेक्शन कमीशन में, जो इतना एसडीएम इधर नहीं मिलता है जितना एसडीएम मिलता है वो बिहार में 43 डिस्ट्रिक्ट्स है और हम लोग का इधर 23 डिस्ट्रिक्ट्स है. इसलिए हम लोग का ऑल डिस्ट्रिक्ट में सब डिविजनल ऑफिसर सब एसडीएम का लेवल का है. इसलिए कोर्ट बोला वेदर क्यों जो ग्रेड 2 ऑफिसर्स कैन बी अपॉइंटमेंट करने सकता है कि नहीं है. ममता बनर्जी ने बोला है हाँ ये भी देने सकता है, और लिस्ट देने के लिए बोल दिया है मंडे का पहले. इसके नोटिस दिया है, उसको ऑब्जेक्शन मांगा है. इस मैटर को हियरिंग होगा
फिर सोमवार को उसका फिर भी सुनेंगे। थैंक यू। নজিরবিহীন ঘটনা ঘটে গেল আজ সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির এজলাসে প্রথম সারিতে দাঁড়িয়ে আজ সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর এ ধরনের সওয়াল সম্ভবত দেশের ইতিহাসে প্রথমবার। এসআইআর সংঘাত, সুপ্রিম কোর্টে নিজের করা মামলায় নিজেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীরা লড়ছেন, আমরা কোথাও বিচার পাচ্ছি না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সওয়ালে জানান, কমিশনকে 6টি চিঠি লিখেছি, বাংলাকে টার্গেট করা হচ্ছে, ভোটের আগে কেন তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিয়েছে, সুপ্রিম নির্দেশ মেনে আধার নেওয়া হচ্ছে না। আজ সওয়াল জবাবে এই প্রসঙ্গই তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর এর শতাধিক মৃত্যু হয়েছে, বিএলওরও মৃত্যু হয়েছে, রাজ্যকে বুলডোজ করা হচ্ছে। গুরুতর অভিযোগ এনেছেন তিনি আজ প্রধান বিচারপতির এজলাসে। রাজ্যের সঙ্গে আলাদা আচরণ করছে কমিশন। সওয়ালে আজ কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি সোমবার। শুনানি শেষেই বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ গোটা দেশ তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকেই। সওয়াল করেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের করা মামলায় নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের ইতিহাসে সম্ভবত প্রথমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো আজ দেশ। কথা বলবো সরাসরি, মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আজ এই সওয়াল জবাবের নির্যাস কি? বিহীন সওয়াল জবাবের সাক্ষী রইল সর্বোচ্চ আদালত আজকে এবং সঙ্গে গোটা দেশ, যেখানে হেড অফ স্টেট তিনি নিজেই আজকে এসে সওয়াল করলেন এবং একটা সময় প্রধান বিচারপতি সূর্যকান্তকে বলতে শোনা যায় যে এখানে সামনে খোদ হেড অফ স্টেট তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং তিনিও একজন পিটিশনার। আজকে মূলত যে সওয়াল করা হয়েছিল, প্রথমে সওয়াল শুরু করেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। তিনি সওয়াল শুরু করেন এবং তাদের তরফ থেকে বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয় এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমতি চান, তিনি সওয়াল করতে শুরু করেন। তিনি কি কোন কোন বিষয়ে তুলে ধরেন? তিনি স্পষ্টতই বলেন যে বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলায় বুলডোজ চালানো হচ্ছে এবং এখানে বারবার করে যাদের অন্যান্য স্টেটে যে সমস্ত নথি ব্যবহার করা হয়, সর্বোচ্চ আদালত বলেছে আধার ব্যবহার করার জন্য, সেই আধার গ্রহণ করা হচ্ছে না, সেটার সাথে অন্য নথি ব্যবহার করা হচ্ছে, ডমিসাইল সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে না। বাংলাকে টার্গেট করার জন্য মাইক্রো অবজারভার ৮৩০০ নিয়োগ করা হয়েছে, যে মাইক্রো অবজারভারদের আসলে কোনো স্ট্যাটিউটরি অধিকারই নেই এসআইআর এ কাজ করার জন্য। ভিন রাজ্য থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। একসঙ্গে ইলেকশন বাউন্ড যে স্টেট রয়েছে, সেই সমস্ত স্টেটের মধ্যে অসম রয়েছে, সেখানে এসআইআর করা হচ্ছে না, কিন্তু বাংলাকে টার্গেট করে এসআইআর করা হচ্ছে। এবং তিনি একেবারেই সর্বোচ্চ আদালতের সামনে তিনি অনুরোধ করেন যে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে তারা সুরাহা না পেয়ে তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তিনি সব মানুষের হয়ে তিনি সওয়াল করতে এসেছেন এবং তিনি অনুরোধ করেছেন যে গণতন্ত্রকে রক্ষা করুন, আমরা সবাই আপনাদের দিকে তাকিয়ে আছি, লোকতন্ত্রকে রক্ষা করুন। সেই আবেদন ইনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে ইন পার্সন হিয়ারিং এ সেটা সর্বোচ্চ আদালতকে আজকে বলে যান। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশনে কি কি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, যেটা শ্যাম দিওয়ান তার আইনজীবী প্রথমে বলেছিলেন। একেবারে যখন সওয়াল জবাব শুরু হয় সেই সময় তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার তারিখ হচ্ছে 14ই ফেব্রুয়ারি এবং শুনানি হওয়ার জন্য 4 দিন বাকি রয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত প্রায় 70 লক্ষ মানুষ তারা বাকি রয়েছেন, যাদের এখনো পর্যন্ত শুনানিতে ডাকাই হয়নি। প্রত্যেক দিন 15.5
5 লক্ষ করে মানুষকে শুনানিতে ডাকতে হবে যদি তাদের শুনানি শেষ করতে হয়। এরকম বিষয় রয়েছে যেখানে কালচারাল বিষয়টি উঠে আসে, নামের বানানটা যে বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, দত্তা, দত্ত এই বিষয়গুলির প্রসঙ্গ উঠে আসে এবং সে সময় প্রধান বিচারপতিদের বলতে শোনা, প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি নিজেই উল্লেখ করেন যে যেমন দত্তাকে কেউ DUTTA লেখেন, আবার কেউ দত্তকে DATTA লেখে। ফলে এই বিষয়টা তো রয়েছে এবং এটা কালচারাল বিষয়ের জন্য এবং স্থানীয় ভাষার কারণে এই সমস্যা, কিন্তু এর কারণে তো নাম বাদ যাওয়ার কথা না। এবং একই আবেদনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছে যে 1,36,00,000 যার মধ্যে 50% বেশি মানুষ এরকম রয়েছেন যাদের নাম বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসেছে এই ধরনের নামের কনফিউশনের জন্য, অর্থাৎ একেবারে স্থানীয় ভাষার ব্যবহারের জন্য। আজকে একটা সময় জয়মাল্য বাগচি যিনি বিচারপতি জয়মাল্য বাগচি যিনি নিজেও একজন বাঙালি, তিনি জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী মিস্টার দ্বিবেদী তাকে উল্লেখ করে তিনি বলেন রাকেশ দ্বিবেদীকে যে আপনার নাম দ্বিবেদী কিন্তু বাংলায় আপনি দ্বিবেদী, ফলে ভ আর বয়ের উচ্চারণ বাংলায় আলাদা আলাদা ভাবে হয়, সেই উচ্চারণের জন্য নাম বাদ যাওয়া। এক্ষেত্রে আপনারা কি করছেন? সর্বোচ্চ আদালতের থেকে জানতে চাওয়া হয় কমিশনের কাছে যে আপনাদের কি সমাধান সূত্র। সমাধান সূত্র একটা দেওয়া হয় শ্যাম দিবান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তার তরফ থেকে তারা বলেন যে যাদের নাম এই ধরনের লিস্টে রয়েছে, যাদের এই ধরনের নামের সমস্যার কারণে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম উঠে এসেছে তাদের নামকে অবিলম্বে সুমোটোভাবে খারিজ করে দেওয়া হোক, লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হোক। এর পাশাপাশি যদিও সর্বোচ্চ আদালতে আজকে কমিশনের আইনজীবী দ্বিবেদী এবং কেন্দ্রের আইনজীবী এবং সলিসিটর জেনারেল তিনি উপস্থিত ছিলেন, তারা উল্লেখ করেন যে রাজ্যকে বারবার চিঠি দেওয়ার পরেও রাজ্য আধিকারিক দেয়নি এবং গ্রেড 2 পর্যায়ে যে আধিকারিক দেওয়ার কথা সেটা মাত্র 80 জন দিয়েছেন এবং সেই আধিকারিক কম থাকার জন্যই ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার আনতে হচ্ছে। আজকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে আগামী সোমবারের মধ্যে কমিশনকে তাদের জবাব, তাদের বক্তব্য জানাতে হবে এবং পরবর্তী শুনানি আবার সোমবার রয়েছে। অনেক ধন্যবাদ মৈত্রী। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করলেন কোন মুখ্যমন্ত্রী। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং নিজের করা মামলায় নিজেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ, তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক, তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? তারপরে আছে ডেথ পার্সন, 150 জন লোক মারা গেছে সে কথাও বলেছে। এবং এই যে স্ট্যাচুটে যে ক্ষমতা দেওয়া আছে ইআরও এবং ডিআরও, সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আসছে, সেটাও ইলিগাল। যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেয় তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। No, I cannot say anything because I am not there. I am for reply to your question. I raised the question in the Rajya Sabha on the other day that how many infiltrators have infiltrated into the country and how many of them have been apprehended and how many of them have been pushed back. The question was not allowed. Ask the authority. I am not the authority. Ask the authority why the question was not allowed. The bank
সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াই, এবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। অপরিকল্পিত এসআইআর এর অভিযোগে শুরু থেকেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে তার দল তৃণমূল কংগ্রেস তারা এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু কোনো রকম পরিকল্পনা ছাড়াই এসআইআর হচ্ছে, খুব কম সময়ের মধ্যেই এসআইআর হচ্ছে এবং কমিশনের কোপে রাজ্যে 150 জন মৃত্যুর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এসআইআর নিয়ে পথে নেমেছেন, প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কমিশন দফতরে মানুষের হয়রানির প্রতিবাদ করেছেন। এবার একেবারে সুপ্রিম সংঘাতে আইনজীবীর ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কতটা তাৎপর্যপূর্ণ জানবো আবিরের কাছ থেকে। আবির, দেখো, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকের গোটা দিনের ঘটনাকে ঘিরে তারা যে ধরনের রাজনৈতিকভাবে প্রচার চেয়েছিলেন বা নির্বাচনের ক্ষেত্রে তারা আজকের দিনকে ব্যবহার করার মতো কৌশল তারা তৈরি করতে চেয়েছিলেন, তা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। এসআইআর ইস্যুতে গত কয়েক মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কার্যত রাস্তাতে নেমে আন্দোলন চালিয়েছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদের বক্তব্য ছিল যে অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে এবং বহু ক্ষেত্রে তাদের অভিযোগ ছিল যে কখনো হোয়াটসঅ্যাপে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, কখনো সাধারণ মানুষের জন্য যে প্রয়োজনীয় নথি নেওয়ার কথা বলা হচ্ছে সেই নথি নেওয়া হচ্ছে না, এমনকি যে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা এর আগেও সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল সেই মোতাবেকও চলা হচ্ছে না। এবং আজকেও তুমি দেখলে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের মধ্যে সওয়াল করতে গিয়ে তিনি একাধিক এই প্রসঙ্গগুলোর কথা তুলেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটা তাদের কাছে নৈতিক একটি জয়, তার কারণ তারা যে প্রশ্নগুলো তুলেছিলেন সেই সঙ্গে থাকো আবির। সুপ্রিম কোর্ট বার্তাটা সাধারণ মানুষের কাছে কি পৌঁছাচ্ছে? যে প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি এবং আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে বলেছিলেন যে এসআইআর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং লড়াই রাজনৈতিকভাবে যেমন চলবে, মাটিতে দাঁড়িয়ে যেমন চলবে, তেমন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও চলবে এবং আমরা আইনি সাহায্য নিয়ে আমরা কোর্টের দরজা আমরা নাড়াবো। আজকে দেখা গেল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আমাদের মামলা আমরা মানুষের জন্য করছি। আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি নিজে দাঁড়িয়ে বাংলার অবহেলিত, বঞ্চিত, যন্ত্রণাদগ্ধ মানুষের হয়ে তিনি কথা বললেন এবং কোর্ট খুব সুন্দরভাবে তাকে অ্যালাউ করেছেন, শুনেছেন। আবারও সোমবার মামলা শুনানি হবে। আমরা আশা করছি তিনি হয়তো আবার সোমবার আসবেন এবং আবারও তিনি শুনানিতে অংশ নেবেন। আপনার আজকে গলা ধরে যাচ্ছে আপনি যখন বলছিলেন, আমার একটু আবেগমথী আবেগ এসে যাচ্ছে, কারণ আজকের দিনটা এতটাই ঐতিহাসিক বড় দিন আপনাদের জন্য। আমার সারা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক দিন বলে আমি মনে করি। এইভাবে লড়াই কেউ করেনি আজ অব্দি। আমি 59 বছর ধরে রাজনীতি করছি, কোনো রাজনৈতিক নেতাকে এইভাবে একদম গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখিনি। আজকে আপনাদের চোখে জল চলে আসছে, সেটাই সেই ছবিও দেখা যাচ্ছে আপনাদের। তাহলে আজকে আবেগাপ্লুত হয়ে পড়ছে। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত এবং এবার আশা করছেন মানুষ এটা বুঝবে এই লড়াই। নিশ্চয়ই মানুষ সবই জানেন, মানুষ সবই দেখছেন, মানুষ কখনো ভুল করেন না। মানুষ একটা আশ্রয় চায়, আর যিনি আশ্রয়দাতা হন তাকে মানুষ আঁকড়ে থাকে। মমতা ব্যানার্জি সেই মানুষ যাকে বাংলার মানুষ আঁকড়ে রেখেছে, এই কারণেই আঁকড়ে রেখেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আবির, আমরা দেখছিলাম সুখেন্দু শেখর রায় তার গলা ধরে আসছে, আবেগাপ্লুত হয়ে পড়ছেন সুখেন্দু শেখর রায়। বলছেন এভাবে কেউ কখনো লড়াই করেনি এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাংলার মানুষের সমস্যার কথা, তাদের চরম যন্ত্রণার কথাটা আজ সুপ্রিম কোর্টে তুলে ধরলেন, কি বার্তা দিল এটা বাংলার মানুষের কাছে? প্রথমত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় ইউএসপি হচ্ছে যে তিনি সাধারণ মানুষের সাথে বরাবর সংযোগ রাখতে পছন্দ করেন এবং তাকে বলাই হয় যে তিনি রাস্তাতে নেমে আন্দোলন করতে পছন্দ করেন। এবং গত 2011 থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে থাকলেও গত কয়েকদিন ধরে যেভাবে দিল্লিতে গিয়ে বিরোধী নেত্রী হিসাবে তিনি তার যে চেনা ফর্মে তিনি যেভাবে আন্দোলনকে সংগঠিত করেছেন এবং যে ইস্যুগুলোকে নিয়ে তারা মনে করছেন বা তার দল মনে করছে যে মানুষের কাছে পৌঁছানোটা সহজ হবে, সেই ইস্যুগুলোকে তারা যেভাবে তুলে ধরেছেন তা শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে নয়, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস কি চাইছিল যে এমন একটা ইস্যুর প্রেক্ষিতে যেখান থেকে সরাসরি প্রত্যেক দিন তারা যোগাযোগ রাখতে পারবেন হচ্ছে মানুষের সঙ্গে। তো সেই সরাসরি যোগাযোগ রাখার রাস্তাতে তাদের হাতে এরকমই একটা অস্ত্রর প্রয়োজন ছিল যেখানে তারা
মানুষের বক্তব্য শুধু রাজনৈতিকভাবে নয়, আইনত দিক থেকেও কতটা গ্রহণযোগ্য তাকে সম্পূর্ণভাবে তুলে নিয়ে আসা, এবং সেই প্রক্রিয়া আজকে তারা সম্পূর্ণ করতে পেরেছেন বলে তারা জানাচ্ছেন। এবং যে কারণেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সুপ্রিম কোর্টের সওয়াল করা, তাকে পুরোদস্তুর রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে চায়। কিছুক্ষণ আগেও যখন আমরা বারবার ধরে কথা বলছিলাম, তখন আমরা উল্লেখ করছিলাম যে তিনি এমন একটা ইস্যুকে সামনে নিয়ে গেছেন, এক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল যদি তার বিরোধিতা করার চেষ্টা করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সর্বোচ্চ ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারা যাবে এটা বলে যে তারা মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করছেন, মানুষের সমস্যাকে তুলে ধরার চেষ্টা করছেন, সেই মানুষের সমস্যাকে জিয়ে রাখতে চাইছে কারা। ফলে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস অনেকটা বেশি সুবিধা পাবে, অনেকটা বেশি স্পেস পাবে, এবং সেটাকে আজকে পুরোদস্তুর সুকৌশলে তৃণমূল কংগ্রেস ব্যবহার করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন। ফলে সামনের বিধানসভা নির্বাচনে একাধিক ইস্যু থাকতে পারে, সামনে এখনো হাতে গোনা অনেকগুলো দিন বাকি রয়েছে, নতুন ইস্যু তৈরিও হয়ে যেতে পারে, কিন্তু এসআইআর এর মতো ইস্যু যেটা বৃহত্তর ক্ষেত্রে সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ক্ষেত্রের, সমস্ত রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটাই সুচারুভাবে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ করে ফেললো আজকে। সঙ্গে থাকো আবির, শুনবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ, আইনজীবী, তার বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছিলেন তা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে, অন্য কোথাও চলে গেছে, তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের করা মামলায় আজ নিজেই সওয়াল করেন মমতা, এবং এর আগে কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করেননি। মমতাই প্রথম মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেন, এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অভূতপূর্ব সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র রক্ষা করার আর্জি জানিয়েছেন। একটা রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি শীর্ষ আদালতে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষার আবেদন করেছেন। সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর প্রতিবাদে। সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। অপরিকল্পিত এসআইআর এর অভিযোগে শুরু থেকেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দল তৃণমূল কংগ্রেস। কমিশনের কোপে রাজ্যে 150 জনের মৃত্যুর অভিযোগ করেছেন মমতা। এসআইআর নিয়ে এর আগে আমরা দেখেছি পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, এবং তার যে পূর্ব নির্ধারিত যে বৈঠক ছিল সেই বৈঠক বয়কট করে তিনি বেরিয়ে আসেন, এবং তাকে অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে অভিযোগ করেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মিথ্যাবাদী বলেন, এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনকেও তোপ দেখেছিলেন তিনি। বিজেপির দালাল বলে তিনি নিশানা করেছিলেন কমিশনকে। এবং এই যে একটা সংঘাতের আবহ, এই আবহেই মামলা ছিল আজ, এবং সেই মামলায় তিনি নিজেই সওয়াল করবেন এরকম জল্পনা ছিলই, এবং সেই জল্পনাই সত্যি হলো। তিনি নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আজ তিনি নিজের মামলায় সওয়াল করেছেন। অপরিকল্পিত এসআইআর এর অভিযোগে শুরু থেকেই আমরা তাকে সরব হতে দেখেছিলাম, এবং আজ সুপ্রিম সংঘাতে আইনজীবীর ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানুষের হয়রানির প্রতিবাদ, তাদের যন্ত্রণার কথা আজ পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এর আগে বলেইছিলেন, ঘোষণাই করেছিলেন যে তিনি এই কথা একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবেন। মানুষের এই যন্ত্রণার কথা, যেভাবে তাদের হ্যারাস হতে হচ্ছে, প্রতিদিন লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, বয়স্ক বৃদ্ধ তারাও কেউ বাদ যাচ্ছেন না, লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেক মৃত্যু ঘটে গেছে রাজ্যে, এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। এরই মধ্যে নিজেই তিনি সর্বোচ্চ আদালতে তিনি মামলা করেছিলেন, এবং সেই মামলার সওয়াল লড়লেন আজ মুখ্যমন্ত্রী নিজেই। এসআইআর নিয়ে লাগাতার আন্দোলন, এবং আজ শীর্ষ আদালতে দাঁড়িয়ে সওয়াল করলেন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে।
strong মানে মাইথন স্টিল। ভালোবাসা থাক ভালোবাসাতেই, প্রাণ দিল যারা রাখতে গিয়ে বাংলা মায়ের মান, ভাষা শহীদের অমর লড়াই, 21-এর সম্মান। ফেব্রুয়ারি মাস ভাষার মাস, বিশ্ব মাতৃভাষা দিবসকে সম্মান জানাতে শুধুমাত্র সাদা কালো পণ্যে 60% পর্যন্ত ছাড়, 1 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। সাহা টেক্সটাইল, বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, কাঁচরাপাড়া, এখন আগরতলা কর্নেল চৌমুহনীতে, অনলাইন স্টোর বুনন। নমস্কার। নিজে গতকাল বলেছেন এনআরসির থেকেও ভয়ঙ্কর এই এসআইআর। এই এসআইআর এ প্রায় 150 জন আমাদের রাজ্যে যাদের মৃত্যুর অভিযোগ উঠে এসছে, আর এই এসআইআর বিরোধিতা একেবারে তুঙ্গে। এবার মুখ্য নির্বাচন কমিশনের ইমপিচমেন্ট চান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেট অধিবেশনেই সংসদে প্রস্তাব আনার সম্ভাবনা। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो, नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं। শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন, 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক ছিল, সেখানে তাকে অপমান করা হয়। এই অভিযোগে বৈঠক বয়কট করেন বলে দাবি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. कभी ऐसा कोई पार्टी के लिए पेलोड नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। Whatever we asked, he never replied. He was threatening us. They raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. Yes, they have behaved us rudely. It is totally insultation, motivated, and it was directed but by somewhere to misbehave with us. We don't expect any respect from Election Commission. We only expect the disrespect. They are working as a BJP cadres. সুর সপ্তমে এবার কি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব? अगर कोई चीज है उसका इम्पीचमेंट हो, नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। যাদের লোক মারা গেছে আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। এত লোকের দায়িত্ব কে নেবে? इतना आदमी मर गया एक पॉलिटिकल पार्टी को सेटिस्फाइड करने के लिए, आपका गलती का क्यों माफी होगा? इतना लोग मर गया तो आपका खिलाफ में कुछ नहीं होगा? बहुत सारे लोग तो कौन सुसाइड नोट भी लग गया। এদিন দিল্লিতে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট নিয়ে আলোচনা হয়। দলের সাংসদদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা। চলতি বাজেট অধিবেশনে সংসদে এই নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो मैंने जिस तरीका से वो एसआईआर कर रहे हैं और उस तरीका का गलत है और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देते हैं। वो नहीं चाहता है कोई वोटर रहे। हाँ, तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। এখানে এখন প্রক্রিয়া শুরু হবে, বাকি বিরোধীদের সাথে কথা বলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট করবার কথা, সে প্রস্তুতি আমাদের পার্লামেন্টারি লোকসভায় আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার অভিষেক ব্যানার্জি ছিলেন। প্রস্তুতি শুরু হচ্ছে, দেখা যাক। দিদির ইনস্ট্রাকশন, আমরা হাউসের মধ্যে, লোকসভার হাউসের মধ্যে একসাথে দলবদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির স্পিকারের চেয়ারে যিনি বসেছিলেন চেয়ারম্যান, যেভাবে আটকানো হয়েছে অপোজিশনের কণ্ঠ, তাই আমরাও কিন্তু কালকে দেখিয়ে দেব যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেবে অপোজিশনের কণ্ঠ কেমন হতে পারে এবং তৃণমূল কংগ্রেস লিডিং রোল নিয়ে সেটা দেখাবে। নিউজ 18 বাংলা। বাংলায় ক্ষমতায় আসবে না বিজেপি, বরং তৃণমূলের ভোট বাড়বে। নয়াদিল্লিতে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের।
हम लड़ेंगे, बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। तृणमूल कांग्रेस अकेला ही लड़ता है बंगाल में। आई एम नॉट ए पॉलिटिकल एस्ट्रोलॉजर, बट दिस टाइम विल गेट मोर एंड मोर। বাংলার এসআইআর উত্তাপ রাজধানীতে। তৃণমূলের দাবি এসআইআর কারণে অনেকে মারা গিয়েছেন আর বহু ভোটারের হয়রানির একশেষ। এরকম বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাদের সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার নতুন বঙ্গভবনে সাংবাদিক বৈঠক। এখান থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা। হেডলাইন্স নিবেদন করছে এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় মামলাকারী হিসেবে সওয়াল খোদ তৃণমূল নেত্রী। সংবিধান লঙ্ঘন কমিশনের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানিতে অভিযোগ। এসআইআর প্রতিবাদে সুপ্রিম কোর্টে সওয়াল, বাংলাকে টার্গেট, রাজ্যকে বুলডোজ করছে কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি, আতঙ্কে শতাধিক মৃত্যু, শুনানিতে অভিযোগ মমতার। ভোটের আগে অপরিকল্পিত এসআইআর এর অভিযোগ। শীর্ষ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় নিশ্চিত করা হবে, পর্যবেক্ষণ প্রধান বিচারপতি। পরবর্তী শুনানি আগামী সোমবার। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে বেনজির ঘটনা। এই প্রথম শীর্ষ আদালতে সওয়াল কোনো মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতে দাঁড়িয়ে বাংলার হয়ে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রতিবাদে সর্বোচ্চ লড়াইয়ে মমতা। দিল্লিতে কমিশনের দফতর থেকে রাজপথ। বাংলায় গণতন্ত্র রক্ষায় সুপ্রিম কোর্টেও নিজেই করলেন সওয়াল। আগেও আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। 1996-এ যুব কংগ্রেস কর্মীদের ভুয়ো মামলায় গ্রেফতার। ব্যাংশাল কোর্টে সওয়াল। 1994-এ মাস্টার মশাই খুনের মামলা, বালুরঘাট আদালতে লড়াই। হেডলাইন্স নিবেদন করলো সহ নিবেদন করলো কলকাতায় আর জেলায় জেলায় ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম কাজ করে ত্বকের ভেতর থেকে এবং দূর করে দাগ, ছোপ, পিম্পল। Serum Group. Achieve an international award in London. Be with Serum. তালমিছরি মানেই দুলালের তালমিছরি। লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন। নজিরবিহীন ঘটনা ঘটে গেল আজ সুপ্রিম কোর্টে। এই প্রথম সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করলেন। সেই সব খবরে নজর রাখবো, মিমি রয়েছে আপনার সঙ্গে। সুপ্রিম কোর্টে এসআইআর সংঘাত আর নিজের মামলায় নিজেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের আইনজীবীরা লড়ছেন, আমরা কোথাও বিচার পাচ্ছি না। কমিশনকে 6টি চিঠি